শ্রী চৈতন্য মহাপ্রভু মন্দিরের অভ্যন্তরে খুন হয়েছিলেন। আই ডু রিপিট, খুনই হয়েছিলেন, কোথাও অন্তরিত হয়নি। এই আক্রমণের কাজটা সেবায়তদের উপরই ছিল। বলা হয় যে দরজাটা যে ঝট করে বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক এই যে দরজা পুরীর মন্দিরে, এইটাই কিন্তু ক্লু। প্রবেশ করিলা কপাট বন্ধ হইলা। সমাধি মন্দির বলা হয় যার একটিতে মহাপ্রভুর মতন রকম পায়ের ছাপ রয়েছে, সেটাই মহাপ্রভুর, আর বাকি তিনজনেরটা তিনটে ছোট ছোট। তো কোথায় আছে? তোরের দ্বারের কাছে সমাধিস্থলের ইঙ্গিত আগেও রয়েছে, সেখানে ওই মহাপ্রভুর পায়ের ছাপ বলে একটা জায়গা দেখানো হয়, তার উপরে নাকি ইনস্ক্রিপ্ট করা আছে মহাপ্রভু। সত্য কথা বলতে তো রাধারও কোনো অস্তিত্ব ছিল না। এই যে এত কথা বলছি রাধিকা রাধিকা রাধিকা, তুমি কি ভাগবতে কোথাও রাধিকাকে পাবে? হরিবংশে কোথাও রাধিকাকে পাবে? মহাভারতে কোথাও রাধিকাকে পাবে? রাধা কোথাও নেই, কোথাও ছিলেন না। শ্রী রাধিকার উদ্গাতা শ্রী চৈতন্য স্বয়ং। সিংহের সঙ্গে তুলনা করার, উপমা দেওয়ার একটা প্রবণতা আছে মহাপ্রভুর সঙ্গে। তাকে হঠাৎ করে এই যে তার কোমলতাটাকে হঠাৎ তাকে ন্যাকা, এই মোডের ট্রান্সফরমেশনটা ঘটালো কি করে বাঙালি? এটা বাঙালি শুধু ঘটায়নি, এটা গৌড়ীয় বৈষ্ণব ধারা ঘটিয়ে ফেলেছে। রাধাটা এনেছেনই তো শ্রী চৈতন্য, আর আমরা সেই রাধার সঙ্গে শ্রী চৈতন্যকে জুড়ে দিয়ে তাকে ন্যাকা চৈতন্য করে দিলাম। মহাপ্রভু অন্তর্ধান বা হত্যা যাই ঘটে থাকুক না কেন, তারপর আস্তে আস্তে মহাপ্রভুকে ভুলে যাওয়ার চেষ্টা করা শুরু হলো। শিশির কুমার ঘোষ তো অমিয় নিমাই চরিত্রের তথ্য সংগ্রহ করতে গিয়ে এটাও দেখেছেন যে কেউ জানেই না এই নামে কেউ ছিল। মহাপ্রভুকে ব্যর্থ বিপ্লবী কেন বলছে? বৈষ্ণব সমাজের মধ্যে শ্রেণী বিভাজন তৈরি হলো, ব্রাহ্মণ, নিম্নবর্গীয় ইত্যাদি ইত্যাদি। এটা তো চৈতন্য চাননি। আমার রাজ্যে দোলটাকে উত্তর ভারত থেকে নিয়ে এসছেন শ্রী চৈতন্য। হ্যাঁ, বাংলায় কোনো রং খেলা প্রচলন ছিল না। ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা আজকে মূলত মহাপ্রভুর সন্ন্যাস লীলা থেকে শুরু করে অন্তর্ধান অবধি যাওয়ার চেষ্টা করব। মহাপ্রভু একটা সময়, মানে যখন ভক্তি আন্দোলন প্রায় যথেষ্ট গতি নিয়ে নিয়েছে, তারপরে একটা সময় সিদ্ধান্ত নেন সন্ন্যাস গ্রহণ করবেন এবং সন্ন্যাস গ্রহণ করে নবদ্বীপ ত্যাগ করে চলে যাবেন। কেন ঘটেছিল এই ঘটনাটা অ্যাকর্ডিং টু ইউ? অনেকেই এটাকে এইভাবে আজকাল ব্যাখ্যা করার চেষ্টা করছেন যে সেই সময়তে নাকি বাংলায়, বিশেষ করে নবদ্বীপে, সুলতানি সাম্রাজ্য তো তখন সুলতানের প্রচণ্ড প্রকোপ বৃদ্ধি পেয়েছিল, এবং মহাপ্রভু নাকি এরকমও বলা হচ্ছে যে মহাপ্রভু গোপনে খবর পেয়েছিলেন যে সুলতানের সেনাবাহিনী আসছেন, তিনি যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি শ্রী চৈতন্য জীবন অধ্যয়ন করে, অনুধাবন করে এবং অনুধান করে যতটুকু বুঝেছি এবং জেনেছি, সেটা কিন্তু তার সঙ্গে একদমই ঐকমত্য পোষণ করতে পারছি না। আচ্ছা, পরিষ্কারভাবে বলি, মহাপ্রভুর নবদ্বীপ ছেড়েছিলেন কারণ সেই মুহূর্তে নবদ্বীপের যারা ব্রাহ্মণ্য শক্তি, আরো ভালো করে বললে বৈষ্ণব বিরোধী শক্তি, তাদের চাপটা ক্রমশ বাড়ছিল। যে কোনোভাবেই হোক, নানা রকম ক্রিয়াকর্মের দ্বারা শ্রী চৈতন্য, তিনি তখন চৈতন্য নন, তিনি তখন নিমাই সন্ন্যাস, এই নিমাই সন্ন্যাস নন, নিমাই। এই নিমাই নামক ব্যক্তি, যুবকটি, সে তখন স্মার্ত ব্রাহ্মণদের গোড়া ধরে নাড়িয়ে দিয়েছে। নব্য ন্যায় যারা বলছে, নব্য ন্যায় একটা ব্যাপার হচ্ছে, নব্য ন্যায় চারটে বিষয় আছে। এটা দর্শন করা, প্রত্যক্ষ, অনুমান ভিত্তিক একটা, হ্যাঁ, এই প্রত্যেক চারটে জায়গাকে ভিত কাঁপিয়ে দিয়েছে। তার থেকে বড় কথা, চণ্ডালোপী দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ, এই স্লোগান সে ছেড়ে দিয়েছে বাজারে। সে যাদের সঙ্গে মেলামেশা করছে, এটা লক্ষ্য করলে দেখবেন যে যাদের সঙ্গে মেলামেশা করছে তারা কিন্তু সেই অর্থে কেউ সমাজের উচ্চ স্তরের লোক নয়। তারা কেউ পান বিক্রি করে, বারুই, কেউ জোলা, তাঁতি, এরা এই শ্রেণীর লোকদের সঙ্গে মেলামেশা। যার টোলে বসে পড়ানোর কথা ছাত্রদের, এবং পরবর্তী ব্রাহ্মণ সমাজের যারা অগ্রদূত হবে তাদেরকে পঠিত অধ্যয়নের দ্বারা, অধীত বিদ্যার দ্বারা প্রতিষ্ঠিত করার কথা, সেই লোকটা কিনা এই গণ আন্দোলনের রুট লেভেলে পৌঁছে যাচ্ছে। যে কাজটা আমি খুব খারাপ করে বললে এরকমভাবে বলতে পারি, কমিউনিস্ট বিপ্লবের আগেতে যেটা কি হয়, মূলত নিচ থেকে উত্থান ঘটে একটা জনগণ বিপ্লব। এই জনগণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ঢুকে যাচ্ছে সে। শ্রী চৈতন্য চাঁদ কাজীর বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে তুললেন।
গণ আন্দোলন, এবং সেটাই আমরা এখনকার ইতিহাসবিদরা বলছেন যে এই তো সত্যাগ্রহের সূচনা হলো। পরবর্তীকালে মহাত্মা গান্ধী যার পরম্পরা বহন করলেন। চৈতন্য এত ভেবেচিন্তে কিছু করেননি। মনে রাখবেন, চৈতন্য কোনো কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলেননি। চৈতন্য কোনো বিপ্লব ঘটাবার জন্য প্রত্যক্ষভাবে যে সোশ্যাল প্যাটার্ন, সেই সমাজ কাঠামোতে হাত দেননি, তার বিরুদ্ধে কোনো জোরদার কিছু বলেননি। তিনি বলেছেন শুধু মুচিও সূচি হতে পারে যদি সে কৃষ্ণ ভজে, একটা সাধারণ কথা। এবং সেই কথাটা বলে তিনি যখন চাঁদকাজির বিরুদ্ধে যাচ্ছেন, চাঁদকাজির বিরুদ্ধে যাচ্ছেন কেন, চাঁদকাজির বিরোধিতা কেন? চাঁদকাজি একটা নিষেধাজ্ঞা ফরমান জারি করেছেন। কি ফরমান? কেউ নবদ্বীপে কীর্তন করতে পারবে না। এটা কিন্তু চাঁদকাজির পক্ষে খুব একটা কি বলবো, চাঁদকাজির দিক থেকে দেখলে এটা খুব একটা অস্বাভাবিক কিছু নয়, কারণ গোটা নবদ্বীপই তো এই ব্যবস্থার সঙ্গে জড়িত ছিল না। আচ্ছা সৌরভ, আপনি ভেবে দেখুন যে ভারতবর্ষের ধর্মীয় আন্দোলনের ইতিহাসে শ্রী চৈতন্য মহাপ্রভুর আগমনের পূর্বে কোনো রকম ভাবে হিন্দু সমাজ কিংবা বৌদ্ধ যুগ যখন গিয়েছে, যে দুটো মূল যুগ গিয়েছে, সেই দুটোর কোথাও এরকম রাস্তায় নেমে কোনো ঈশ্বর ভক্তি কথা বলা, চিৎকার করে গান গাওয়া কোনো রকম প্রথা ছিল? একদমই ছিল না। সংকীর্তন কথাটার এই ভাবধারাটার উদ্গাতাই হচ্ছেন নিমাই। তিনি তার এই স্লোগান এই করেছেন কেন সেটাও ঠিক আমি খারাপ মানে অন্য দিক দিয়ে দেখলে মহাত্মা গান্ধী যে কারণে পরবর্তীকালে তার আন্দোলনের সঙ্গে চরকা জুড়ে দিয়েছেন। আচ্ছা তুমিও জানো আমিও বুঝি যে এই চরকা কেটে স্বাধীনতা আসবে না, তাহলে হঠাৎ করে করলেন কেন? তার কারণ যারা সমাজের দুর্বলতম শ্রেণী তারাও যেন ভাবতে পারেন যে আমি চরকা কাটছি, আমি একটা স্বাধীনতা আন্দোলনের একটা স্বতন্ত্র ভাবনার একটা আন্দোলনের মুহূর্তের জনবিপ্লবের অংশীদার হচ্ছে। এই অংশীদারিত্বটা কায়েম করবার জন্য এই ঠিক একইভাবে আমি একটা সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে যে ভাব ধর্মীয় আন্দোলন, কৃষ্ণ নাম জপ করো সবাই হবে, এই কৃষ্ণ নাম জপটা জনগণ অরণ্যে ছড়িয়ে দেবার জন্য, জনমন অরণ্যে প্রসারিত করবার জন্য, এর প্রসিদ্ধির জন্য যে প্রতিবেশটা দরকার সেটা স্থাপনার জন্যই কিন্তু এই সব কিছু করা। সেটা অ্যাটাক হয়েছে, সেটা প্রতিহত হয়েছে, চাঁদকাজি আটকে দিয়েছেন। এবং সেটা করেছেন কেন? ওনার কি নিজের কানে খুব একটা অসুবিধা হয়েছিল? উনি কি বধির হয়ে গিয়েছিলেন তার জন্য? মোটেই না। ইসলামে খেয়াল করবেন জিকারা বলে একটা প্রথা আছে। সেখানে আর একটা কথা বলি, এটাও লক্ষণীয়, চৈতন্য বলার আগে নিমাই বলা শ্রেয়। সেটা হচ্ছে যে পুরো না হিন্দু ধর্মের যে তখন পর্যন্ত যে ধর্মীয় ভাবনাটা ছিল সেটা কি হচ্ছে, একজন উপাস্য থাকবেন, আমি উপাসক, এই ব্যাপার 1:1 একটা সাধনা। তন্ত্রেও কিছুটা তাই, কিন্তু তন্ত্র সাধনাতেও তাই। চৈতন্য কিন্তু এই ধারণাটাকে, এই কাঠামোটাকে ভেঙে দিলেন। একটা সবাই গণ এই ব্যাপার সমবেতভাবে প্রার্থনা, একদম ইসলামে আছে নামাজ পড়ার রীতি। এবং আরেকটা জিনিস বললেন, একেশ্বরবাদের ধারণা। কৃষ্ণকেই যদি যাই বলি না কেন, শ্রীকৃষ্ণ তো অ্যাট দ্য এন্ড অফ দ্য পুরুষোত্তম, কৃষ্ণ হচ্ছেন একমাত্র পুরুষোত্তম, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, আর বাকি কেউ নন। এই যে একেশ্বরবাদের ধারণা, তিনি কিন্তু এটা প্রথম আনলেন। এর মধ্যে কিন্তু শাক্তদের মধ্যে যে বিভৎসতা, দংষ্ট্রাকারালবদনে শিরোমালা বিভূষণে বলে একটা চাগিয়ে তোলার ভাব, সেটা নেই, একটা কোমল ভাব। কিন্তু সেই কোমলতার মধ্যে দার্ঢ্য একটা কোথাও আছে, একটা দৃঢ়তা কোথাও আছে। সেই দার্ঢ্য শক্তির বল নিয়ে তিনি কীর্তনের দল নামিয়েছেন এবং সেই ভাবনাটাকে আটকে দিয়েছে চাঁদকাজি তার জন্য। এখানে একটা ছোট্ট ইন্টারেস্টিং একটুখানি ডিভিয়েট করে বলছি, কখনো খেয়াল করে দেখবেন এই কিন্তু যখন গণ আন্দোলনটা শুরু হলো তখন কিন্তু সেনাবিন্যাসও শুরু হয়ে গেল। কীরকম? এই যে দলটা গেল চাঁদকাজির বাড়িতে, চৈতন্য লিড দিলেন না, চৈতন্য কিন্তু সবার প্রথমে ছিলেন না, সবার শেষে ছিলেন। গোটা নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু অদ্বৈত আচার্য। তার কারণ কি, তিনি তখন কিন্তু বুঝে গেছেন যে অনেক কষ্টে একটা নেতাকে পেয়েছি ভাই, নেতাকে প্রোটেক্ট করতে হবে, নেতা যদি চলে যায় আমার গোটা জিনিসটাই নষ্ট হয়ে যাবে। সেই জন্য আগে অদ্বৈত, পরে কিন্তু চৈতন্য দুধারে দুজন লোক কিন্তু শক্ত দক্ষ, একদিকে নিত্যানন্দ বলশালী লোক আর একদিকে জগন্নাথ দাস, দুজন দুদিকে বলশালী, একটা টোটাল বৃত্ত তৈরি করলো, মাঝখানেতে শ্রীবাস ইত্যাদি ইত্যাদি, টোটাল একটা ব্যূহ তৈরি হলো। যে ব্যূহটা এগিয়ে গেল চাঁদকাজির বাড়িতে, এবং ওখানে গিয়ে তখন কিন্তু চৈতন্য এক্ষুনি রণহুঙ্কার দিতে শুরু করলেন, আমি ভেঙে ফেলবো, ভাঙচুর করে ফেলবো, চাঁদকাজি পালিয়ে গেলেন ইত্যাদি ইত্যাদি ঘটনা ঘটলো। এই যে গণ অভ্যুত্থানটা ঘটলো, ইতপূর্বে কখনো বাংলা এই জিনিস দেখেনি। এবং এখানেই যারা
অন্য ব্রাহ্মণ্য সমাজের যারা স্মার্ত ব্রাহ্মণ করে খাচ্ছিলেন সোজা কথায়, তাঁরা কিন্তু আতঙ্কিত হলেন, যেহেতু সমাজ ভেঙে দেবার উপক্রম। চৈতন্য তখন কিন্তু আবার ভুল করে চৈতন্য বলছি, নিমাই কিন্তু তখন থেকে বিরোধিতার সম্মুখীন হলেন। তিনি যে ছাত্রগোষ্ঠীকে পড়াতেন তাদের মধ্যেও অনেকে তার বিরুদ্ধে আচরণ করতে লাগলেন। তার কারণ কি, আরে ভাই তুমি কেমন ব্রাহ্মণ, তুমি গিয়ে ওই জোড়াদের ওখানে যাচ্ছ, তুমি গিয়ে ওখানে খাচ্ছ, ওখানে ওই করছো তাই করছো, ওদের সঙ্গে মিশছো। তাহলে টোটাল সামাজিক প্রভাবটা, প্রেশারটা, ভালো করে বললে চাপটা চৈতন্যের উপর বাড়তে লাগলো। এই চাপ থেকেই কিন্তু তার নবদ্বীপ তাকে সন্ন্যাস নেওয়ার সিদ্ধান্ত। কারণ ততদিন তিনি পরিষ্কার বুঝে গিয়েছেন যে একমাত্র গেরুয়া পড়লে, এখনকার রাজনীতির অঙ্কে আমরা যেরকম মাঝে মাঝে দেখে থাকি যে একমাত্র গৈরিক বস্ত্র হচ্ছে সবাইকে চুপ করিয়ে দেওয়ার উপায়। আমি বলছি, কেউ সে কথা শুনবে না, কিন্তু গেরুয়াধারী আমি বলছি এটা কিন্তু পার্কুলেট করবে, একটা চুইয়ে পড়া অবস্থায় চলবে, একটা অন্যরকম মাহাত্ম্য বুঝিয়ে দেবে। সবাই শুনবে, তুমি শুনবো, আমি শুনবে, ব্রাহ্মণ শুনবে, অব্রাহ্মণ শুনবে, সবাই শুনবে, সবাই একটু থমকে যাবে। গ্রহণযোগ্যতা বাড়াবার জন্যই চৈতন্যদেবের সন্ন্যাস গ্রহণ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা। এবং খেয়াল করুন যে যখন সন্ন্যাস গ্রহণ করলেন তখন কিন্তু সবাই ঈশ্বরপুরীত সন্ন্যাসকে সব ভারতী থেকে শুরু করে সবাই কিন্তু বলছেন যে এই বয়সে সন্ন্যাসী হচ্ছ কেন, এরকম তো বিধান নেই, এত কম বয়সে সন্ন্যাসী হওয়ার কোনো বিধান নেই। আমাদের যে বর্ণাশ্রম প্রথা, চতুর্বর্ণ প্রথা, সেখানেতে সন্ন্যাস হচ্ছে একদম শেষের দিকে সন্ন্যাস, সব শেষে বানপ্রস্থের পরে সন্ন্যাস। ঠিক বলেছি, বানপ্রস্থর পরে সন্ন্যাস। সেইখানে সন্ন্যাসটাকে একদম নিয়ে চলে এলো একটা 24-25 বছরের। আমার এইখানে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে তাহলে এই যে পরবর্তীকালে ধরুন রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম, এখানে তো যে কোনো বয়সের ছেলেমেয়েরাই সন্ন্যাস গ্রহণ করে, তাহলে সেই বিষয়টা কি তখন ছিল না? তখন যে একদম বেদ বেদান্ত মেনে পড়া হতো ভাই। আর এইটা যে নব্যবেদ রামকৃষ্ণ মিশনে যেটা হয়, আমি যতদূর জেনেছি, আমি নিজে রামকৃষ্ণ মিশনে দীক্ষিত, স্বামী রঙ্গনাথানন্দজি আমার গুরুদেব। তা আমি যতদূর জেনেছি বা বুঝেছি সেটা হচ্ছে এই সন্ন্যাস নেওয়ার প্রক্রিয়াটা কিন্তু সেদিনের যে সন্ন্যাস নেওয়ার প্রক্রিয়া ছিল সেটা কিন্তু এক নয়। আচ্ছা, এটা হচ্ছে জগৎ থেকে নিজেকে সরিয়ে দেওয়া, এবং আরো খারাপ করে বললে আমি কিন্তু ওই কর্মসাধনার মধ্যে রয়েছি। এইটা কিন্তু চৈতন্যদেবেতেই শুরু। আবার প্রথম থেকে বলি, এটাই কিন্তু চৈতন্যদেবের শুরু। সৌরভ সত্যি কথা বললে, খুব সত্যি কথা বললে, হি ওয়াজ আ ভেরি পলিটিক্যাল পার্সন। যারা ন্যাকা চৈতন্য বলে প্রচার করে ভাবে, তারা ধরতেই পারছে না যে এই রাজনৈতিক বিষয়টা, সেটা হচ্ছে চৈতন্যদেবের যে কর্মধারা, যে জ্ঞানের সঙ্গে ত্যাগের সঙ্গে কর্মের মিশ্রণের ধারা, সেটা কিন্তু তৎপূর্বে ভারতবর্ষের ছিল, ভারতবর্ষ বাংলাদেশেও ছিল না বাংলাতে। অথচ তুমি যদি সেই কথাই বলো সন্ন্যাস নেওয়ার বিষয়টা, শঙ্করাচার্য স্বয়ং তো সন্ন্যাস নিয়েছিলেন, তখন তো এত আপত্তি ওঠেনি। তখন তো কারণ লোকের স্বাভাবিক জীবনযাত্রায় শঙ্করাচার্য কত আগে, তারপরে 500 বছরের পলি পড়ে গেছে, তখন লোকে ভুলেই গেছে এই প্রথাটা। রাইট রাইট। আর চৈতন্য যে ব্যর্থ বিপ্লবী হলেন না, তার কারণ কি জানো তো? তার পরে থেকেও চৈতন্য ধারাটাকে এগিয়ে নেওয়ার জন্য কেউ ছিল না। আপনি খুব ভালো একটা পয়েন্টে চলে এলেন, যেটা আমার প্রশ্নের মধ্যেই ছিল। এই যে ন্যাকা চৈতন্য, ঠিক সো কল্ড, মানে ভীষণ ডেরোগেটরি, কিন্তু বৈষ্ণব সাহিত্য প্রচুর জায়গায়, যেমন আমরা পাচ্ছি উল্লেখ আছে যে মহাপ্রভু যখন জন্মাচ্ছেন, শ্রী চৈতন্য মহাপ্রভু সিংহ রাশি সিংহ লগ্নে জন্ম। ঠিক। আর একটা জায়গায় পাচ্ছি চৈতন্য সিংহের নবদ্বীপ অবতার, সিংহ গ্রীব সিংহ বীর্য সিংহের ওঙ্কার। ঠিক। এবং মানে যখন চাঁদকাজির বাড়ি আক্রমণ করতে যাচ্ছেন, তার আগে তিনি বলছেন আজ রাত্রে নগর জ্বালাইয়া কীর্তন করিব। মানে এই এত কনফিডেন্ট একটা মানুষ, যিনি অ্যাগ্রেসিভ, যিনি শাসকের মুখোমুখি হতে বিন্দুমাত্র ভয় পাচ্ছেন না, এবং সেটার সঙ্গে একটা মজার স্বপ্নের গল্পও জুড়ে দেওয়া আছে যে তার আগের রাত্রেই নাকি চাঁদকাজি স্বপ্ন দেখছেন যে নৃসিংহ অবতার তার বুকে চেপে বসেছে, পরবর্তী সংযোজনা। অর্থাৎ সবটাই সিংহের সঙ্গে তুলনা করার, উপমা দেওয়ার একটা প্রবণতা আছে মহাপ্রভুর সঙ্গে। তাকে হঠাৎ করে এই যে তার কোমলতাটাকে হঠাৎ তাকে ন্যাকা, এই মোডের ট্রান্সফরমেশনটা ঘটালো কি করে বাঙালি? এটা বাঙালি শুধু ঘটায়নি, এটা গৌড়ীয় বৈষ্ণব ধারা ঘটিয়ে ফেলেছে। রাধা ভাব সম্বলিত এই যে আধ্যাত্মিকতা, এইটা এত বেশি করে বাঙালির চেতনে মননে জায়গা করে নিয়েছে যে আমরা ওই রাধা ভাব দুটি সম্বলিত কৃষ্ণের বাইরে আর বেরোতে পারলাম না।
শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকার যুগল সম্মিলন মূর্তি গৌর ভাবনা, এই অধ্যাত্ম ভাবনাটাই, এই অধ্যাত্ম চেতনার ভাবনাটাই কিন্তু আমাদের গ্রাস করে নিয়েছে। এবং খেয়াল করে দেখবেন যে এই ক্রিশ্চিয়ানিটির মধ্যেও, যারা ক্রিশ্চিয়ান সেক্ষেত্রেও, সেই সম্প্রদায়ের মধ্যেও এই নারীভাবে ভাবিত হওয়া সাধনার একটা প্রকর রয়েছে। শ্রীরামকৃষ্ণের মধ্যেও একই ভাব ছিল, কিন্তু সেটাকেই এত বড় হয়ে উঠতে দেয়নি। ওই যে বললাম, তার সঙ্গে রামকৃষ্ণের সঙ্গে একটা বিবেকানন্দ ছিল, যে ওই সিংহ হুঙ্কারের কথা বলবে, গর্জনের কথাটা বলবে। চৈতন্য কাউকে পাননি। যারা গর্জনের কথা বলবেন, যারা বাংলায় এলেন, তারা তাকে কিন্তু সেইভাবে প্রমোট করেননি, আরো খারাপ করে বললে। চৈতন্যের সঙ্গে যে বাণিজ্যের সূত্র, সেই বণিক সমাজের সূত্র, সেটাকে নিত্যানন্দ ধরে নিয়েছিলেন। ব্রাহ্মণের সমাজের ভিত্তি ভাঙতে হবে, অদ্বৈত ধরে নিয়েছিলেন। কিন্তু অন্যদিকে চৈতন্যের ভাব আন্দোলনের মধ্যে যে এই সিংহ রাশিস্থ যে চলাফেরা, এই চলন এবং স্মরণ কিন্তু বাঙালি মনন গ্রহণ করেনি। কোনো একটা জায়গায় তাকে আটকে দিয়েছিল ওই রাধা ভাব দলিত, একটা ভাব অদ্যুতি সম্বলিত একটা ঢঙ্গি ঢঙ্গি ভাব। এই লোকটা তো শ্রীচৈতন্য একমাত্র রূপ নয়। এই রূপ নিয়ে তিনি নবদ্বীপ ছাড়েননি, এবং নবদ্বীপের শেষের দিকে লীলাতেও তার চিহ্ন মাত্র নেই। তিনি একটা যে পরিকল্পনা করছেন, সেটা একটা সর্বভারতের পরিকল্পনা, একটা প্যান ইন্ডিয়া চোখের সামনে ভাসছে তার। সেই প্যান ইন্ডিয়া তাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, নবদ্বীপ থেকে পুরী, পুরী থেকে দক্ষিণ ভারত, দক্ষিণ ভারতে বৃন্দাবন। সৌরভ, আমরা কোনো খেয়াল করে দেখলাম কি যে বৃন্দাবনটাকে উদ্ধার করলেন চৈতন্য? এটাও তো আমাদের কেউ খেয়াল করলাম না। এবং বৃন্দাবন, যেটা আমার ভীষণ ইন্টারেস্টিং লাগলো, যে প্রথমবার যখন বৃন্দাবন যাওয়ার প্ল্যানিং হলো, তখন সবাই মিলে বলেছে না আমরাও যাব আপনার সঙ্গে। উনি বললেন কেউ যাবে না, একমাত্র আমি একা যাব, ম্যাক্সিমাম একজন ভৃত্যকে সঙ্গে নিয়ে যেতে পারি। অর্থাৎ একটা মানুষ যিনি তার ভাব আন্দোলন প্রচার করবেন বা বৃন্দাবনকে পুনরাবিষ্কার করবেন, তার সঙ্গে দলবল থাকলে সুবিধে হয়। উল্টে তিনি বলছেন কাউকে লাগবে না, আমি একাই যথেষ্ট। ওই ঝাড়িগ্রামের তখন ডাকাত সংকুলিত অঞ্চল, অধ্যুষিত অঞ্চল, সে আক্রান্ত হওয়ার ভয় আছে। বৃন্দাবনে পৌঁছলে সেটাও পরিচিত জায়গা নয়, সেই সব জায়গায় ভয় ছিল। কিন্তু লোকটার বুকের পাটা, সঙ্গে কে? কালাকৃষ্ণ দাস। হ্যাঁ, এখানেও একটা বিষয় দেখো, এই কিন্তু নিজের বিষয়তে কতটা সচেতন এই লোকটা। কালাকৃষ্ণ দাস কেন, তিনি কি করেছিলেন জানেন? আমি জাস্ট একটা ইঙ্গিত করছি মাত্র। কালাকৃষ্ণ দাস ওর সঙ্গে গেলেন মল্লার ভূমিতে, যারা ভট্টরাম আলী যারা সম্প্রদায়, তারা করলো কি, ওকে, ও একটু অন্য ধরনের লোক আছে বলে ওকে না নারী সঙ্গের প্রলোভন দেখালো। আর কালাকৃষ্ণ দাস ওদের সঙ্গে ভিড়েও গেল। চৈতন্য তাকে চুলের মুঠি ধরে ওদের মধ্যে থেকে বের করে আনছেন। আই ডু রিপিট, চুলের মুঠি ধরে বার করে আনছেন, করে এনে সঙ্গে নিয়ে আবার বৃন্দাবন চলে গেলেন। তা এই যে সক্ষমতার পরিচয়, শারীরিক বলিষ্ঠতার পরিচয়, এটাই চৈতন্য। শুধুমাত্র ন্যাকা চৈতন্য ওই দেখে দেওয়াটা একটা অদ্ভুত বিষয়, কারণ আমরা তো ওইভাবেই ক্যালেন্ডারের পাতায় তাকে দেখে অভ্যস্ত। রাইট রাইট রাইট। এবং আসলে আমার যেটা মনে হয় যে মহাপ্রভুর যে শারীরিক রূপের যে বর্ণনা পাওয়া যাচ্ছে, সে অত সুন্দর পুরুষকে ব্যাখ্যা করতে গিয়েও বোধহয় আমরা ওই একটু কমনীয়তা, যেমন শ্রীকৃষ্ণের ওপর কমনীয়তা আরোপ করা হয়, কিন্তু এনার ওপর আরো কমনীয়তা আরোপ করতে 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 যেন ওই রকম একটা চেহারা। আমরা কুরুক্ষেত্রের কৃষ্ণ, গীতার কৃষ্ণ থেকে বৃন্দাবনের কৃষ্ণকে বেশি ভাবে আর কি প্রশ্রয় দিয়েছি, প্রমোট করেছি। তার ফলে এই একই জিনিস ঘটেছে শ্রীচৈতন্যের ক্ষেত্রে। এবার তাহলে তিনি বেসিক্যালি একটা আপনার মত অনুযায়ী একটা প্যান ইন্ডিয়া মুভমেন্ট ক্রিয়েট করার জন্য উনি নবদ্বীপ থেকে নীলাচলে যাচ্ছেন। আমি একটু ভালো করে বলি, সেটা হচ্ছে নবদ্বীপ থেকে নীলাচলে যখন গেছে, শুধু প্যান ইন্ডিয়া মুভমেন্ট নয়, আমার মনে হয় এটা কিন্তু একান্তভাবে আমার ভাবনা। আমি এই ভাবনার সপক্ষে কিছু কথা বলবো পরবর্তীকালে। তুমি যদি খেয়াল করে দেখো, তাহলে দেখবে এই যে কৃষ্ণ যখন যে টোটাল জিনিসটা করছেন, সেটা একটা বাঙালি অস্মিতা। এখনকার কনটেক্সটে, আজকে আমি এই মুহূর্তে এই রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে যেখানে দাঁড়িয়ে আছি, সেই প্রেক্ষিতে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কেউ বলছে না বা শুনছে না বা বলার চেষ্টা করছেন না, সেটা হচ্ছে বাঙালি অস্মিতার যে বিষয়, এটাও কিন্তু চৈতন্যের শুরু। বাঙালি তার একটা নিজস্ব ধ্যান ধারণা চিন্তা ভাবনা আছে, এই জাতিগোষ্ঠী কেন তার নিজস্বতা হারাবে। এবং এই চৈতন্য প্রভাবেই পরবর্তীকালে বাংলা ভাষাতে নানা রকম রদ বদল, বাঁক ইত্যাদি হয়েছে। চৈতন্য অবদান ইটালির রেনেসাঁসে যেরকম হয়েছিল, ইটালির রেনেসাঁস অনেকটা সেন্ট্রিফিউগাল, আর চৈতন্যের যে রেনেসাঁস সেটা সেন্ট্রিপেটাল, এই কেন্দ্র থেকে চারদিকে ছড়িয়ে পড়া।
কেন্দ্রের দিকে আকৃষ্ট করা নয়। এইখানে চৈতন্য রেনেসাঁস সঙ্গে ইতালি রেনেসাঁসের কিন্তু চৈতন্যের জন্মস্থান দেখলে তুমি দেখবে চৈতন্য ইতালি রেনেসাঁসের কয়েক বছর কিছুদিনের মধ্যেই চৈতন্যের আবির্ভাব এবং তারপরে আস্তে আস্তে চৈতন্য রেনেসাঁস শুরু। এই বাংলা ভাষাতেও যে পরিবর্তন সেটাও কিন্তু কোমলতা নয়। আমি 1:1 সাধনা করছি তার মানে আমি কোমল হয়ে যাচ্ছি তা নয়। আমার বিদগ্ধতা, আমার বৈদগ্ধ্য আমাকে কিছুটা সৌভদ্রতা দান করেছে, কিন্তু আমাকে কখনো দুর্বল করে তোলেনি। আমার হিরণ্ময়তা লুকিয়ে রয়েছে কিন্তু আমার এই দৃঢ় বলিষ্ঠ জাতি চেতনা, কৌম চেতনার মধ্যে। সেই চেতনাটাকে নিয়েই এবং এই সংস্কৃতিটাকে ধরে রাখার জন্যই তিনি কিন্তু স্থান বেঁচেছিলেন নীলাচলকে। আচ্ছা। এবং তার সঙ্গে সচিমাতার নিজস্ব একটা বক্তব্য ছিল, খুব দূরে যেও না বাছা, যে ওই নীলাচল থেকে লোক নবদ্বীপে আসে, আবার নবদ্বীপ থেকে যায়, নীলাচল যায়, যাতায়াতটা আছে, খবর পাবো, হ্যাঁ, খুব দূরে যেও না ইত্যাদি। আর সেটাই যদি একমাত্র শিরোধার্য বিষয় হবে, তাহলে সেই লোকটা আবার ওখান থেকে দাক্ষিণাত্যে যাবেন কেন? তখন দক্ষিণ ভারতে তো যাওয়ার খুব একটা প্রচলন ছিল না। আবার দাক্ষিণাত্য থেকে ঘুরে এসে বৃন্দাবনে যাবেন কেন? এবং লোকটার প্র্যাকটিক্যালিটি এই প্রসঙ্গে বলি, এই বৃন্দাবন প্রসঙ্গে, এই কালা কৃষ্ণদাসরা এসে চৈতামৃতেই রয়েছে, কালা কৃষ্ণদাসরা এসে জানাচ্ছে চৈতন্যকে, এটা কিন্তু তার যুক্তিবাদের প্রশ্ন, ঠিক আছে? যখন সবাইকে ভাবালু ভেবে দেখায় তখন আমরা এই যে যুক্তিবাদী চেতনা সেটা কখনো কোথাও একটা গৌণ বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু উল্টো দিকে এটা চিন্তা করা দরকার, কালা কৃষ্ণদাস এসে বলছে, জানো যমুনা পুলের কৃষ্ণের আবার আবির্ভাব হয়েছে। কে বলেছে তোমাকে? বলছে কেন? সমস্ত লোকজন এসে বলছে। বলছে আচ্ছা তুমি যাও তো, গিয়ে দেখো। সেও গিয়ে আবার দেখে এসে বলছে, জানো যমুনা পুলের ভোরবেলায় কৃষ্ণকে দেখা যাচ্ছে, তিনি কালিয়া দমন করছেন, কালীয় নাগের মাথায় উঠে নাচছেন। তারপরে কি দেখা গেল? উনি বারবার করে এই কথাটা বলছেন, হি রিপিটেড দ্য সেম ভার্সন, যে এই যুগে এইভাবে কৃষ্ণ দর্শন সম্ভব নয়। উনি নিজেও ইকুয়ালি জানেন যে এইভাবে এই যুগে কৃষ্ণ দর্শন বলে কিছু হতে পারে না। এটা তোমার সবটাই একটা কোথাও ভুল হচ্ছে, তুমি কোথাও ধোঁয়াশার মধ্যে হচ্ছে। তারপরে কি দেখা গেল? কুয়াশার মধ্যে দূরে নৌকা মাঝিরা ইয়ে করতে যাচ্ছে, মাছ ধরতে যাচ্ছে, দূরে লণ্ঠনের আলো জ্বলে ভোরবেলায়, কুয়াশার মধ্যে ওইটা দোলে টোলে, সেটা দেখে মনে হয় যে ওই মাঝির ওই নৌকার উপরেতে, ওই চালির উপরে কেউ যেন দুলছে এবং তাকে একে কৃষ্ণ দর্শন বলছে। কিন্তু উনি অ্যাকসেপ্ট করেননি, কিন্তু ভাবালি লোক হলে তো অ্যাকসেপ্ট করে দিতেন যেভাবে এই কৃষ্ণ দেখা যায়, তাই না? শুধু ভক্তিভাব নয়, যুক্তি থাকে, একদম যুক্তি দিয়ে। তিনি যুক্তিতে ছিলেন বলেই কখনো কিন্তু এই মানুষটা, খেয়াল করে দেখো, নিজেকে কিন্তু উনি কখনো বলেননি যে আমি ভগবান। জেসাস যেরকম বলেছেন বারবার করে, জনের গসপেলে দেখবে যে হি ইজ ইন মি, আই এম ইন হিম, আই এম ইন ফাদার এন্ড দ্য ফাদার ইজ ইন মি। উনিও সেরকম বারবার করে কখনো বলছেন যে আমি কৃষ্ণের দাস, মুই দাস। ও কখনো বলেনি আমি ভগবান, আমি সেই অপ্রতিরোধ্য সার্বভৌম শক্তি। তাহলে যে ধারণা নিয়ে, যে চিন্তা ভাবনা নিয়ে সবাইকে দমাতে হবে, আমার নতুন একটা তত্ত্ব চালু করতে গেলে গেরুয়া পড়তে হবে, হাতে পতাকা নিয়ে বেরোতে হবে, সেই ভাবনা নিয়ে বৃন্দাবন চলে যাওয়া। তার আগে কোনো বৃন্দাবনের বরিষ্ঠতাও ছিল না। এবং সত্য কথা বলতে তো রাধারও কোনো অস্তিত্ব ছিল না। জয়দেব, আমি আবার বলছি, রাধারও তো কোনো অস্তিত্ব ছিল না। এই যে এত কথা বলছি রাধিকা রাধিকা রাধিকা, তুমি কি ভাগবতে কোথাও রাধিকাকে পাবে? হরিবংশে কোথাও রাধিকাকে পাবে? কুরুক্ষেত্রে, এই মহাভারতে কোথাও রাধিকাকে পাবে? রাধা কোথাও নেই, কোথাও ছিলেন না। শ্রী রাধিকার উদ্গাতা, এই যার সঙ্গে আমরা ইকুয়েট করছি চৈতন্যকে, সেই শ্রী চৈতন্য স্বয়ং। আর আগে রাধা ভাবে ভাবিত হয়ে অনেক রাধাকৃষ্ণের পদ হয়েছে, এগুলো কিন্তু সবই লোককাহিনী থেকে নেওয়া, তদতিরিক্ত কিছু নয়। ঠিক একইভাবে রাধার এই কনসেপ্টটা, সেটাও কিন্তু বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে যে সরগোস্বামীকে উনি দায়িত্ব দিলেন যে বৈষ্ণব ধর্মের একটা তাত্ত্বিক রূপ গঠনের জন্য, মার্কস নিজের দাস ক্যাপিটাল এঙ্গেলসের সঙ্গে নিজে রচনা করেছেন। শ্রীচৈতন্যের হাতে কোনো দাস ক্যাপিটাল ছিল না। যেটা ছিল ভাগবত এবং হরিবংশ, তারা কিন্তু রাধাকে কোনো প্রমোট করেনি। কুরুক্ষেত্রে যে কথাটা আমরা রাধা বলে চালাই, তুমি কখনো দুটো জিনিস আমার খুব মহাভারতের মজায় লাগে, যদি আমি চেষ্টা করছি, মানে আমার ভাবনায় রয়েছে এই বিষয়গুলো,
তার একটা শুধু হিন্টস দিই, যে আমরা মানে কুরুক্ষেত্র যুদ্ধের ক্ষেত্রে না একটা খুব কমন টক হচ্ছে যে কুরুক্ষেত্র যুদ্ধের পরেতে বিভিন্ন বৃন্দাবন থেকে বিভিন্ন ইয়েরা গেলেন, সেখানে রাধিকাও ছিলেন, সেখানে কৃষ্ণের সঙ্গে রাধার নাকি দেখাও হয়েছিল। আরে ভাই, রাধার কথা কোথাও লেখা নেই, গোপিনীরা গেছেন লেখা আছে। ঠিক একইভাবে রাস পূর্ণিমার দিন হঠাৎ করে রাস থেকে একটা টোটাল ব্যাপার স্যাপার চলছিল, সেখান থেকে কৃষ্ণ উধাও হয়ে গেলেন, খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন এই গোপিনীরা কৃষ্ণকে খুঁজতে গেলেন, হঠাৎ করে গিয়ে দেখলেন একটা কুঞ্জের কাছে পদচিহ্ন পড়ে আছে। আর এটা তো কৃষ্ণের পদচিহ্ন, তাহলে নিশ্চয়ই সেখানে আছে। এবং তারা নিজেদের মধ্যে বলাবলি করছেন, ভাগবত অনুসারে নিজেদের মধ্যে বলাবলি করছেন যে কে সেই পরম সৌভাগ্যবতী যে কৃষ্ণ সান্নিধ্য পাচ্ছে একাকী। এইখানে একটা ছোট্ট অংশ আছে অনরাধায়িত। এই শ্লোকাংশ অনরাধায়িত থেকে সনাতন, রূপ, শ্রীজীব এবং গোপাল ভট্ট এরা তুলে আনলেন রাধার কনসেপ্টটা। ওটাই রাধা। শ্রীকৃষ্ণ রাধার সঙ্গে কুঞ্জে লীলা করছেন, রাস থেকে সরে গিয়ে একাকিতে। একটা শ্লোকাংশ মাত্র অনরাধায়িত, আগে তো রাধাকে কোথাও নেই ভাই। অনুরাধা একটা জ্যোতির্বলয় আকাশেতে আছেন। যোগেশচন্দ্র বিদ্যানিধি এটাও দেখানোর চেষ্টা করেছেন যে আকাশের নক্ষত্র সন্নিবেশের ওইখান থেকেই রাধা এসছেন, কিন্তু তার আগে রাধা কোথাও নেই, শুধুমাত্র এই লোকসাহিত্য ছাড়া। তাকে কৃষ্ণ এই চৈতন্য নিমাই এস্টাবলিশ করে দিলেন একটা দেবী হিসেবে, হিন্দু পৌরাণিক দেবী, যার কোনো আধ্যাত্মিক ব্যাকগ্রাউন্ডই ছিল না। মানে এখন তো আমরা যত দেখি সব জায়গাতেই যুগল মূর্তি, রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ। একদম, সেটা শুরু তো শ্রীচৈতন্য থেকে। ও আচ্ছা। এবং এর জন্য কেউ কেউ তো যার জন্য মনেও করেন যে বৃন্দাবনের যে কৃষ্ণের অংশ আর মহাভারতে, যেটা বঙ্কিমচন্দ্র ভেবেছেন একটা সময়তে, সেই কুরুক্ষেত্রের কৃষ্ণ আর মথুরার কৃষ্ণ এক জিনিস নয়, এক নন, দুটো আলাদা ব্যক্তি, প্রক্ষিপ্ত অংশ ইত্যাদি ইত্যাদি। কিন্তু রাধাটা এনেছেনই তো শ্রীচৈতন্য, আর আমরা সেই রাধার সঙ্গে শ্রীচৈতন্যকে জুড়ে দিয়ে তাকে ন্যাকা চৈতন্য করে দিলাম। রাধা অবশ্যই একটা ভক্তি আন্দোলনের এমব্লেম, কিন্তু এই লোকটা না, আমি এটাই সবচেয়ে আশ্চর্য লাগে, লোকটা কিন্তু সচেতনভাবে করছে। আধ্যাত্মিকভাবে ভাবিত হওয়া, সেটার সঙ্গে যুক্তিবুদ্ধি হারিয়ে ফেলা, আর সচেতনভাবে ভাব আন্দোলনের পথে এগিয়ে যাওয়া। দেখো, আমি জানি যে রাধার কোনো সেই অর্থে শিকড় নেই আমার দর্শনে, আমার পুরাণে, আমার ধর্মগ্রন্থে। সেই জন্য আমি সরগোস্বামীকে বলেছি, খুঁজে বার করো তাত্ত্বিক শিকড় কোথায় আছে, রচনা করো গ্রন্থ। তারপর থেকে একের পর এক রাধা তন্ত্রমের সূচনা হলো। ব্রহ্মবৈবর্ত পুরাণ বাজারে খুঁজলে কোথাও পাবে না, একমাত্র এখানেতেই কৃষ্ণ এবং রাধিকার বিবাহের কথা লেখা আছে। ব্যতীত আর কোনো পুরাণে রাধার উল্লেখ মাত্র নেই। এটা সবটাই কিন্তু শ্রীচৈতন্যের নিজস্ব চিন্তাধারা। আচ্ছা। এবং দক্ষিণ ভারতেও যে রাধা নামে কেউ নেই, দক্ষিণ ভারতে এটা ফুলের নামে কাব্য, এবং রাধার মতন অনেক জায়গায় নিজ নিজ জায়গাতে ফোক সংসে, ফোক টেলেতে একটা করে চরিত্র ছিল। যেমন ওদিকে সেমেটিক আন্দোলন যেখানে হয়েছে, সেখানে যেমন লায়লা মজনু ছিল মরুভূমিতে, আমাদের এখানে ওইরকম রাধাকৃষ্ণ ছিল, বার্সানা গ্রাম ছিল, ব্রজভূমি ছিল, রং খেলার উৎসব ছিল, কিন্তু তার সঙ্গে রাধা এবং কৃষ্ণ ওইটুকুতে আবদ্ধ ছিলেন। সেটাকে একটা তাত্ত্বিক ধ্যান ধারণা দেয়া, একটা বলিষ্ঠ অধ্যাত্ম ভূমিতে প্রতিষ্ঠা করা, এটা চৈতন্যদেবের অবদান। ফ্যান্টাস্টিক। মানে এবং তারপর এবার আমরা যেদিকে যাই সেটা হচ্ছে যে নীলাচলে পৌঁছে মহাপ্রভু প্রথমে তো সবটা ভাসিয়ে দিলেন, বিরাট সাপোর্ট ওনার জন্য ধীরে 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 প্রস্তুত হলো। রাজা থেকে আরম্ভ করে ধনী বণিক থেকে আরম্ভ করে সবাই তার ভক্ত হতে আরম্ভ করলো। এইবার রাজা প্রতাপরুদ্র ওনার ভক্ত হলেন কিভাবে? প্রতাপরুদ্রের সঙ্গে বলা হয় উনি নাকি প্রথমবার দেখা করতে চেয়েছিল, যখন দেখাই করেননি। উনি তো দেখা করেননি, এটা যতদূর সম্ভব প্রতাপরুদ্র ওকে দেখেছিলেন, ওকে দেখে আকৃষ্ট হয়েছিলেন। এবং মনে রাখতে হবে যে পুরীতে পৌঁছানো 3 বছরের মধ্যেই, 2-3 বছরের মধ্যেই, তখনই কিন্তু রথযাত্রার সময় চৈতন্য মহাপ্রভু, তখন তো চৈতন্য হয়ে গিয়েছেন, তিনি কিন্তু একটা কীর্তনের দল বার করলেন। কীর্তনের দলে না 7টা গ্রুপ তৈরি হলো। অদ্বৈত আচার্য, হরিদাস, বাসুদেব সার্বভৌম, এরা সবাই একটা গ্রুপের নেতৃত্ব দিলেন। 7টা মৃদঙ্গ এলো আর 56 জোড়া করতাল, এটা নিয়ে কীর্তনের গ্রুপ হলো। বিশাল গ্রুপ রথকে ঘিরে যাচ্ছে, এটা দৃষ্টি আকর্ষণের জন্য যথেষ্ট। এবং
বাসুদেব সার্বভৌমের বাড়িতে, এই বাসুদেব সার্বভৌমের লোকটা কিন্তু প্রথম ওখানে কৃষ্ণ চৈতন্যকে আবির্ভাব করলো, দেখলো, মানে উনি ঢুকলেন যখন জগন্নাথ দর্শন করলেন, প্রথমবার গিয়ে কিন্তু উনিও জগন্নাথ দেখতে পাননি, কারণ জগন্নাথকে তখন মন্দির থেকে সরিয়ে রাখা হয়েছিল ওই চিল্কাতে। যখন মাঝে মাঝে বাংলা থেকে আক্রমণ হতো, সুলতানি রাজ আক্রমণ হতো, সঙ্গে সঙ্গে জগন্নাথকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সরিয়ে রাখা হয়েছে। এটা জগন্নাথের অবসর লীলা বলা হয়, আচ্ছা, গোপন করা হয়েছে। এ প্রায় 51-52 বার ঘটেছে, এবং সম্ভবত এই কারণেই কিন্তু ওই মন্দিরেতে যবন প্রবেশ নিষিদ্ধ, বিদেশি প্রবেশ নিষিদ্ধ ইত্যাদি করা হয়েছে, কারণ বারবার করে মন্দির অ্যাটাক হচ্ছে। মন্দির অ্যাটাক হচ্ছে, সেটা হিন্দু ধর্মের কোমর ভাঙার জন্য কেউ অ্যাটাকে ইন্টারেস্টেড নয়। এটা সবসময় সত্যি কথা যে ধর্ম আর নারী এই দুটো হচ্ছে সবসময় আমাদের গর্বের বস্তু, এবং সেটা যদি আক্রান্ত হয় তখন আমরা ভেঙে পড়ি, আমরা অসহায় বোধ করি, আমার দেবতা আক্রান্ত তো আমি কোন ছাড়। সেই প্রেক্ষিতে বসে ওরা কিন্তু প্রথমেই ওটাকে ওই জন্য করেনি। পুরীর মন্দিরে মনে রাখতে হবে একটা রত্ন ভাণ্ডার আছে, মেন অ্যাট্রাকশনটা তো ওইখানেই, রত্ন ভাণ্ডারটা লুট করতে হবে। ভাই তোমার কে জগন্নাথ সেটা আমি ভাঙবো, ওসব কালা পাহাড়ে ইন্টারেস্ট থাকতে পারে, কারণ কালা পাহাড়ে ইন্টারেস্ট হয়েছে কারণ কালা পাহাড় হিন্দু ধর্মে পাক্তা পায়নি, হিন্দু ধর্ম থেকে বহিষ্কার করে দেওয়া যায়, তার একটা ক্ষোভ ক্রোধ বদলা দেওয়ার প্রতিশোধ স্পৃহা থাকতে পারে। যারা বিদেশি আক্রমণ করেছে, এমনকি যারা বিধর্মী আক্রমণে যদি বলি, তাদের সবার কিন্তু ইন্টারেস্ট ওই রত্ন ভাণ্ডারে, বিশাল বিপুল রত্ন ভাণ্ডার, সেটাকে লুট করতে হবে, সেটাকে কবজা করতে হবে, যার জন্য জগন্নাথকে বারবার করে সরিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন সময়। পুরীর বাইরে জগন্নাথ গেছেন, জগন্নাথ দীর্ঘদিন বাইরে ছিলেন, 128 বছর জগন্নাথ বাইরে ছিলেন, 128 বছর জগন্নাথের কোনো খোঁজ পাওয়া যায়নি। এটা চৈতন্যের বহু আগে। পরবর্তীকালে শঙ্করাচার্য গিয়ে উদ্ধার করলেন জগন্নাথকে একটা বৃক্ষের, অশ্বত্থ গাছ বটবৃক্ষের তলা থেকে 3টে ব্রহ্মবস্তুকে উদ্ধার করে আনলেন, ঠিক আছে। সেই সময় রথও হয়নি পুরীতে, ওই লোকে সবাই জানতো না, কেউ জানতো না। যাজপুর যেটা যজ্ঞপুর, সেইখানেতে এই পাওয়া গেল, এবং সেটা কিন্তু ওর আগে শঙ্করাচার্যের অবদান। তা যাই হোক, সময় পুরীর মন্দির থেকে জগন্নাথকে সরানো কোনো নতুন ঘটনা নয়, কিন্তু ওই চৈতন্য যখন প্রথমবার গেলেন না, দেখতে পাননি, এবং দেখতে পাননি বলেই ওখানে পৌঁছে আমি দেখতে পেলাম না মন্দিরের ধ্বজা উঠছে, কিন্তু জানলাম যে না, ভেতরে জগন্নাথ নেই, মন্দিরে নেই জগন্নাথ, শুনে আমি টার্ন নিলাম দাক্ষিণাত্যের দিকে। আচ্ছা, ওকে। Without wasting my time and energy over here, he decided to go to the Deccan. ও, এটা যে কেউ কেউ বলছেন যে ওটা একটা ডিপ্লোম্যাটিক মুভ ছিল, ওনাকে রাজার তরফ থেকে পাঠানো রাজা হয়েছিল। কখনোই পাঠাননি তো, রাজার সঙ্গে তখন দেখাই হয়নি ভালো মতো। প্রতাপরুদ্র, ওই যে বলছিলাম বাসুদেব সার্বভৌমের কথা, যেটা বলছেন, জগন্নাথকে যখন প্রথম দেখলেন আপ্লুত হয়ে গেলেন, ভাবালুপ্ত হয়ে গেলেন, হয়ে আমি জগন্নাথের কাছে গিয়ে পড়বো, কোলে উঠবো, এরকম একটা ভাবনা। সেই সময় বাসুদেব সার্বভৌম ওখানে দাঁড়িয়ে আছেন। তিনি আর একটা বলশালী ব্যক্তি, তিনি তাকে কোলে করে তুলে নিয়ে গিয়ে রত্ন সিংহাসনের উপরে ওকে জগন্নাথের কাছে নিয়ে গেলেন, এবং তারপর থেকে বাসুদেব সার্বভৌমের গৃহেতে তার আস্তানা হলো। এবং আমৃত্যু তো ওখানেই ছিলেন, ওই গম্ভীরা, ওই ঘরটুকুতে। সুতরাং রাজা ওইখানে দেখা করতে এসেছেন ওর সঙ্গেতে, এবং উনি কিন্তু রাজাকে প্রথম, কারণ হি ওয়াজ নট ইন্টারেস্টেড ইন দ্যাট ওয়ে যে উনি ওই রাজার পলিটিক্স দিয়ে, বা বরঞ্চ ওখান থেকে নিজেকে সরিয়ে এই স্বতন্ত্র ভাবনায় যেন আমি কোনো পক্ষপাতিত্বের দোষে অভিযুক্ত না হই। আচ্ছা, ওকে। আমার কাছে রাজাও যা, প্রজাও তা, আমার কাছে ধনীও যা, নির্ধনতা, ব্রাহ্মণও যা, চণ্ডালতাই। একটা লোক কোন লেভেলে গেলে ভাই শূদ্রকে দিয়ে ধর্ম ব্যাখ্যা করাতে পারেন? একটা লোক কোন লেভেলে গেলে, ভক্ত এসে বলছে আমি হাঁড়ির ভক্ত কায়স্থ, আমি হাঁড়ির উচ্ছিষ্ট খেয়েছি, হাঁড়ি যা ড্রোম হাঁড়িছে, তিনি তার প্রশংসা করেন। এটাই চৈতন্য, এইটাই চৈতন্য। অথচ সেটা সবসময় অনালোকিত একটা বিষয়। ওটা একবারে ভাবনায় উড়িয়ে দেওয়ার বিষয় নয়। এবং পরবর্তীকালে যে ট্রান্সফারটা দেখছো তুমি, সেটা কিন্তু শ্যামানন্দের আমলে, চৈতন্যের আমলে কিন্তু এই জিনিসটা আসেনি। মানে চৈতন্যকে রাধা হিসেবে প্রজেক্ট করা, এটা যখন পরবর্তীকালে বৈষ্ণব ধারার আন্দোলনটাকে শ্যামানন্দ হাতে নিয়েছেন বা শ্যামানন্দ নেতৃত্ব দিচ্ছেন, তখন তার থেকে শুরু। আচ্ছা, চৈতন্যের আমলেও এটা হয়নি। এবং তখন কিন্তু অলরেডি চৈতন্য পূজিত হচ্ছেন। যেমন হান্টার দেখেছেন
যে উড়িষ্যায় বিভিন্ন ঘরে ঘরে চৈতন্য পূজিত হচ্ছেন, প্রায় পুরীতেই প্রায় 350-এর উপর ছোট বড় মন্দির আছে চৈতন্য, যেখানে এককভাবে বা বিষ্ণুর সঙ্গে পূজিত হন। তখনও কিন্তু চৈতন্য ওই রাধাভাবে পূজিত হচ্ছেন না। চৈতন্য ওই একটা মানুষ যিনি এসছেন এবং কিছু কাণ্ড কারখানা করে গেছেন এখানে। অলৌকিক অলৌকিক পুরুষ, অতিলৌকিক বলা বেটার। হ্যাঁ, অতিলৌকিক বলা আরো বেটার। এবং সেই সময় থেকে কি ওনাকে অলরেডি সচল জগন্নাথ বলা শুরু হয়ে গেছে? সচল জগন্নাথ যখন বলা শুরু হলো তখন থেকে তো ঈশ্বর বীজটা তৈরি হলো, এই তখনই তো মুশকিল হলো। হুম চৈতন্যের শেষ মুহূর্তেও চৈতন্য, আমি মাধব পট্টনায়কে পড়েছি, মাধব পট্টনায়ক সরাসরি তার শিষ্য ছিলেন। শেষ মুহূর্তেও চৈতন্যের সঙ্গী ছিলেন জগন্নাথ দাস, অতিবরী জগন্নাথ। অতিপুরী জগন্নাথ। এই অতিবরী জগন্নাথ বা তার যে পঞ্চসখা জগন্নাথ দাসের সঙ্গে আরো যে 4 জন, এরা সবাই কিন্তু চৈতন্যকে মানতেও পারেনি, কিন্তু সচল জগন্নাথ এই বিষয়টা তখন পুরী নীলাচলের মানুষের মধ্যে গেঁথে গিয়েছেন। এবং আমি এই জন্যই বলছি যে সন্ন্যাসী, এটা বলতে গিয়ে মানে ইয়ে করে গেলাম, জানো তো সুভাষচন্দ্র বসু তার আত্মকথাতে ভীষণভাবে রামকৃষ্ণ মিশনের এই রাজনীতি থেকে দূরে থাকার বিষয়টাকে ভীষণভাবে ক্রিটিসাইজ করেছেন, সমালোচনা করেছেন। তার যৌবনের দৃষ্টিভঙ্গি থেকে, তার তারুণ্যের শব্দ থেকে তার মনে হয়েছে যে এটা একটা ভুল হচ্ছে। কিন্তু সম্ভবত এই জন্যই বিবেকানন্দ নামক আর একটি যুগপুরুষ রামকৃষ্ণ মিশনকে সমস্ত রকম রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরিয়ে রেখেছিল। এই জন্যই ঠিক একই উদ্দেশ্যে চৈতন্য নিজেকে ওই কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে মেশাতে চাননি। রাজনৈতিক জোরে, রাজনীতির জোরে, রাজা আমার স্পন্সর, রাজা আমার পৃষ্ঠপোষক, রাজা আমার সঙ্গে আছে বলে আমার ধর্ম প্রচারিত হচ্ছে, এক নম্বর। রাজানুকূল্যে ধর্ম প্রচারিত হয়নি। মনের টানে, মনের কোনো সুতো ধরে আমি টান দিয়েছি, সেই টানে একটা নতুন সুরধ্বনি জেগেছে আমার চেতনায়, আমার চৈতন্যের অভ্যন্তরে, সেই জন্যই আমি চৈতন্যের পথে সঙ্গী হব। এই বিষয়টা আমার মধ্যে গেঁথে গেছিল, যার জন্যই নবদ্বীপ থেকে ওদিকে সরে যাওয়া। ওদিকে সরে গেলে সুবিধাতে তখনও ওখানে একটা হিন্দু ধর্ম সেখানে করতে সুবিধা হবে। তারপরে দাক্ষিণাত্য যদি একটা কনসলিডেট জিনিস করা যায়, দক্ষিণের রাজার সঙ্গে এর প্রতাপরুদ্রের একটা মিলন তুলন করে দেওয়া যায়। তারপরে যখন বৃন্দাবনে গেলেন তখনও খেয়াল করে দেখুন, একদম তখনও কিন্তু মুঘলরা আসেনি, তুর্কি সাম্রাজ্য ওদিকে সবে উঠতে শুরু করেছে, সুলতানি সাম্রাজ্য দানা বাঁধতে পারেনি। এরকম একটা সময়ে খুব দিল্লির খুব কাছাকাছি একটা অঞ্চল থেকে যদি একটা কর্মকাণ্ডের কেন্দ্র তৈরি করা যায়, এই একটা চিন্তা নিয়েই তার দাক্ষিণাত্য যুগের থেকে অনেক এগিয়ে ছিলেন এই যুগপুরুষ, নিজের যুগের থেকে সহস্র যুগ এগিয়ে ছিলেন। অথচ সেটাকে নিয়ে আমরা কেউ কিছু বলছি না। হ্যাঁ, কিন্তু এইবার আপনি নিজে, আমি আসবো এপিসোডের অন্য একটা দিকে আসবো, তার মানে এখনো অবধি আমরা ক্রোনোলজিক্যালি যেখানে পৌঁছলাম যে রাজার সঙ্গে তার পরিচয় হয়ে গেছে, দেখা হয়নি, এবং রাজাকে এই জন্যই ফিরিয়ে দিয়েছেন। আমি এই প্রসঙ্গে বলা উচিত নয়, তবু বলছি, লহ গৌরাঙ্গের নামরে এই সিনেমাটিতে সৃজিত অত্যন্ত সুন্দরভাবে অনেক কিছু উপস্থাপন করেছেন। সিনেমা হয়েছে কতটা আমি জানি না, কিন্তু আমি দেখে যথেষ্ট আবেগপ্রাণিত হয়েছি। কিন্তু আমার সবচেয়ে খুব ঠুক্কর লেগেছে যে জায়গাগুলো, তার মধ্যে অন্যতম হচ্ছে এই যে রাজা সস্ত্রীক গেলেন চৈতন্য দর্শনে, না হতে পারে না, কারণ চৈতন্য স্ত্রীমুখ দর্শনই করতেন না, ওই সন্ন্যাসী বলে সন্ন্যাসী, সেই জন্য স্ত্রীমুখ দেখতেন না, স্ত্রীর মুখদর্শন নিষিদ্ধ তার। এটা এবং পদে পাওয়া যায়, এবং নিজেকে এই শৃঙ্খলা, এই সংযমের মধ্যে বেঁধে রাখাটা তার নিজের কিন্তু আত্মসংযম নয়, তার ভাবমূর্তি ধরে রাখার জন্যই। তাহলে ওই যে বলে কাঁধে চড়িয়ে কাকে, সেটা লাস্টে একদম ভাবের বশেতে মাধবীর কাঁধে চড়ে উঠে জগন্নাথ দেখেছিলেন। শুরুতেই আবার গোবিন্দ দাসের কচ্ছায় পাচ্ছি, শুরুতেই উনি তো গরুর স্তম্ভে গিয়ে ওখানে দেখতে দেখতে এত ভাব বিভাগ হয়ে গেলেন যে মাথা কেটে রক্ত ঝরতে লাগলো। প্রথম দর্শনেই জগন্নাথের দর্শনেতেই রক্তপাত হয়ে গেল। এবং জগন্নাথের কাছে গেলে উনি আরো ভাবাবিষ্ট হয়ে পড়তে পারেন বলে উনি গর্ভগৃহে ঢুকতেনই না, তো ঢুকতে দেওয়া হতো না। আচ্ছা, বা রাজা ওকে ঢুকতে দেওয়া হতো না। প্রতাপরুদ্র কিন্তু যখনই চৈতন্যদেবকে পেয়ে গিয়েছেন, প্রতাপরুদ্র কিন্তু তাকে গুরু হিসেবে গ্রহণ করেছেন। চৈতন্য কতটা তাকে শিষ্য হিসেবে গ্রহণ করেছেন বা মেনে নিয়েছেন সেটা বলা দুরূহ। চৈতন্য একদম প্রতাপরুদ্র মানুষটার সঙ্গে শুরুতে বৌদ্ধদের, প্রতাপরুদ্রকে মোল্ড করা মনে হয় আমার মনে হয়েছে সোজা ছিল। এই রাজা আগে জৈন ধর্মের অনুরাগী ছিলেন, এই রাজার পূর্বপুরুষরাও তাই ছিল। তারপরে আস্তে আস্তে যখন বৌদ্ধ শাসন এলো,
তিনি বৌদ্ধ ধর্মের অনুরাগী হয়ে উঠলেন এবং তারপরে কোনো ক্রমে পুরীর মন্দিরের সেবায়েতদের কবজায় চলে গেলেন এবং সেখানেই অর্থনৈতিক একটা বিষয়ের সঙ্গে নিজের রাজস্ব বা সম্পদের সঙ্গে মন্দিরকে জড়িয়ে ফেলার রাজনীতি সব মিলিয়ে একটা ঘেঁটে ঘুটে একাকার হয়ে গেল। মানে এটা রাজস্বের সঙ্গে মন্দির রাজস্ব যত বৃদ্ধি পাবে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে চৈতন্য এত ভেবে করেননি। উনি তো আর এদিকে কেনসও পড়েননি, অ্যাডাম স্মিথও পড়েননি, মার্কস তো পড়েননি, কিন্তু নিজের মানে অচেতনভাবে যেটা করেছেন, যদি ধরো সমাজের শ্রেণী বৈষম্য ঘুচে যায় তাহলে আমার উৎপাদক শ্রেণীকে, অন্তর্জ শ্রেণী, নিম্নবর্গীয়রা, তাহলে আমার তখনই রাজস্ব বৃদ্ধি পাবে যখন এই নিম্নবর্গীয়রা সমাজের মূল স্রোতের সঙ্গে একাত্ম বোধ করে আরো বেশি করে উৎপাদনশীল হয়ে উঠবে। এই জিনিসটাই কিন্তু যুগে যুগে ঘটেছে। বৌদ্ধ ধর্ম যে প্রসারিত হয়েছিল তাতে বণিকরা কমফোর্ট ফিল করেছিল কেন? বণিকরা সেই ধর্মটাকে এগিয়ে নিয়ে গিয়েছিল কেন? তার কারণ বৌদ্ধ ধর্মতেও কোনোভাবে এই সামাজিক ব্যারিয়ারটা ঘুচে গিয়ে যারা প্রডিউসার, উৎপাদক শ্রেণী, তারা মূল ধারার সঙ্গে সংযুক্ত হলে বণিকদের লাভ, কারণ তারা সুলভে অধিক উৎপাদন পেতে পারছে। এই জন্যই তারা ওটা স্পন্সর হয়েছিল। চৈতন্যের ক্ষেত্রেও তাই। রাজা বুঝতে পেরেছেন যে এই আন্দোলন যদি ভাববিস্তার করে তাহলে আমার এই উড়িষ্যার যে সম্পদ, আমার এই জাতি ধর্ম থাকলে বরঞ্চ এই সম্পদ গঠিত হবে না। আর ওদিকে পাণ্ডারাও বুঝতে পারছে যে এই লোকটা যদি চৈতন্য বেশি মাথা গলাতে শুরু করে তাহলে আমার দক্ষিণায় টান পড়বে। মানে সেটা কি ঘটছিল মন্দিরে? মন্দিরে ঘটতে না হলেও রাজার উপরে প্রভাব তো পাণ্ডাদের কমেই ছিল। এটা আরো বেশি করে প্রতিষ্ঠিত হয়ে গেল ওই গোপীনাথ পট্টনায়কের মৃত্যুদণ্ড রদ হওয়ার পরেতে। এই ঘটনাটা একটু বলুন। গোপীনাথ পট্টনায়ক আমাদের মেদিনীপুর একটা অঞ্চলের দণ্ডের সে প্রতাপরুদ্ধ, তখন মেদিনীপুরটা একদম উড়িষ্যার কাছাকাছি। উড়িষ্যা কোনো দিন সুলতানি সাম্রাজ্যে থাকে, কোনো দিন উড়িষ্যার মধ্যে চলে যায়, এরকম একটা অবস্থায় মেদিনীপুর। সেখানে দণ্ডপাঠ ছিলেন তিনি। আর এর বাবা ভবানন্দ, ইনি কিন্তু প্রতাপরুদ্ধের একদম বিশ্বস্ত কর্মী। এই ভবানন্দের 5টা ছেলে এবং তাদেরই একজন কিন্তু রামানন্দ, রায় রামানন্দ। ও রায় রামানন্দ, ঠিক আছে, চৈতন্যদেবের বাঁ হাত। তা এই রকম একটা পরিবারের ছেলে গোপীনাথ, সে কোনোভাবে আর এটা অমিয় নিমাই চরিত্রে শিশির কুমার ঘোষ খুব ভালো করে লিখেছেন। এক কথায় যদি তার ভাষাটা একটুখানি ধার করে এখনকার মতন করে বলতে হয়, গোপীনাথ একটি লম্পট, উড়নচণ্ডী এবং ওই বিলাসী টিলাসী বললে খারাপ, মানে কম বলা হবে, পয়সা কোথায় আসছে কোথায় যাচ্ছে কোনো হিসেব নেই। ভালো কথা, প্রচুর ধার দেনা হয়ে গেছে লোকটার, 1 লাখ টাকা, লক্ষ কাহন। বাবা, হ্যাঁ, লক্ষ কাহন দেনা হওয়ার পরে রাজা বললেন যে লক্ষ কাহন দেনা হলো কি করে? তুমি এত টাকা তোমার বেতন, লক্ষ কাহন, আর লক্ষ কাহন দেনাটা হয়ে গেছে রাজার কাছে, মানে মহাজনরা গিয়ে রাজার কাছে বলছি যে আমরা টাকা পাচ্ছি না। রাজা প্রতাপরুদ্র তখন তার ছেলেকে পাঠালেন যে যা ওকে গিয়ে উদ্ধার করার ব্যবস্থা কর। ছেলে গিয়ে বললো যে তুমি কি দিতে পারো আমাকে? বললো আমার ঘোড়া আছে ভাই, কিনবে? তো ঠিক করে নিল রাজপুত্র যে ঠিক আছে, আমি একটু বেশি দাম দিয়ে না কিনবো। এইখানে ছকে ভুল করে ফেললো গোপীনাথ। সে বলল আরে এত দেখার কি আছে? ও ঘোড়াগুলোকে দেখতে যাচ্ছিল। এত দেখার কি আছে? ওরা কি তোমার মতো ঘাড় ঘুরিয়ে ঝাড়খণ্ড দেখে নাকি? ওরা সবাই তেজিয়ে নেই। ঘাড় ঘুরিয়ে দেখার কথাটার মধ্যে একটা ব্যঙ্গ লুকিয়েছিল। রাজপুত্রের একটা স্বভাব ছিল যে সবসময় না ঘাটটাকে এদিক ওদিক করে নাড়ানো। ও কিন্তু এটাকে ভালোভাবে নেয়নি। ও বললো বেটা আমি কিনবই না, যা পারিস করবে যা। ঠিক আছে, আর গোপীনাথ তো ঠিক আছে ছেড়ে দিয়েছে। এই লক্ষ টাকার দেনা মেটাবার জন্য রাজা মহাজনদের কাছে যখন চাপে পড়ে গেলেন, রাজা বলল যে একে দণ্ড দিতেই হবে, একে এখান থেকে সরাতেই হবে। পরবর্তীকালে ঘটনাক্রম দেখে পরে রাজার যে ভূমিকা ছিল সেটা অন্যরকম, সেটা পরে বলছি, কিন্তু আপাতত ঠিক হয়ে গেল, ওকে প্রাণদণ্ড দেওয়া হবে। প্রাণদণ্ডই একমাত্র, মন্ত্রী পরিষদও বুঝিয়ে দিয়েছে। রাজ্যে রটে গেল। কি রটলো? লোকে কমন পিপল যেভাবে দেখে জিনিসটা, আমজনতার সাধারণ চিন্তা ভাবনা, রাজকোষ থেকে 1 লাখ টাকা ঝেড়েছে লোকটা, সুতরাং তাকে তো এবার খুন মারতেই হবে, আমাদের এত ক্ষতি সইব না। বজরং দল না থাকলেও তখন তো একটা রাজার নিজস্ব প্রোপাগান্ডা প্রসেস ছিল। তারা সেইভাবে নেমে পড়লো, বলতে লাগলো, সবাই খুশি, চারদিকে জড়ো হয়ে গেছে, আজই মৃত্যু হবে। প্রতাপরুদ্ধ দেখতে আসেনি ভেতরে।
নিজের রাজপ্রাসাদে। আর বারবার করে ভবানন্দের লোকেরা দূতেরা ওই গম্ভীরাতে যাচ্ছে, আর উনি বারবার করে বলছেন না 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 না, এই রাজকর্মে আমি অংশগ্রহণ করব না, এতে আমি ঢুকবো না, রাজার সিদ্ধান্তে আমার কোনো বলার কিছু নেই, এটা ভালো হতে পারে, ন্যায় হতে পারে, অন্যায় হতে পারে, এর মধ্যে আমি থাকবো না, আমার এটা কাজ নয়, আমি সন্ন্যাসী, আমি এর থেকে নিজেকে বিরত থাকবো। ভালো হলো। ইতোমধ্যে কাশী মিশ্র গিয়ে রাজাকে বোঝালো যে রাজা এবার তো মারতে হবে। আরে বলে মারতে হবে মানে? কে মারতে বলেছে তোমাকে? তোমাদের মারার আদেশটাকে দিয়েছে? বললে কে কি মারার আদেশটা দিয়েছে? মানে আপনি তো বলেছেন যে মারতে হবে। বলছি ভুল করো না, তোমরা সবাই আমাকে বুঝিয়েছো যে ওকে মরে গেলে টাকাটা পাবো করতে গেলে ভাই, তোমরা আমাকে সবাই বুঝিয়েছো যে এক্সট্রিম জায়গায় চলে যাও, ভয় দেখাও, তা আমি ওকে ম্যাক্সিমাম ভয় দেখিয়ে দিয়েছি, প্রাণদণ্ড, উপরে একটা খাঁড়া নিচে একটা খাঁড়া, উপর থেকে ফেলে দেওয়া হবে, ওপরে পড়বে, কেটে যাবে, তো মারতে কে বলেছে? থামো থামো, ওসব করতে যেও না, ঠিক আছে? এর মধ্যে বারবার করে লোকেরা যাচ্ছে, ফিরে আসছে, চৈতন্য কোনো ভূমিকা নিচ্ছেন না। কাশী মিশ্র এখানে একটা ছোট্ট কথা যোগ করে দিল ইতিগজের মতন, যে জানেন তো মহাপ্রভুও বলেছেন যে যদি এই ওর মৃত্যু হয় গোপীনাথের, তাহলে উনি পরিত্যাগ করবেন। এই ব্যাস, ওকে ছাড়া যাবে না, বলো কি এক্ষুনি রদ করো। উল্টে রদ করে রাজা আবার অন্যরকম ভেবে দিলেন, যেহেতু ভবানন্দ তার সমস্ত এবং রামানন্দর বাবা ভবানন্দ, সুতরাং তারা সবাই চৈতন্য ভক্ত, সেই মানুষটা বলছেন বা কোথাও একটা রুষ্ট বা বিরক্ত হচ্ছেন কোনোভাবে, এটা হতে দেওয়া যাবে না, এই ভেবে তিনি কি করলেন, প্রাণত্যাগ তো প্রাণদণ্ড তো রোধ করলেনই, উল্টে তাকে দ্বিগুণ মাহিনা দিয়ে, দ্বিগুণ মাহিনার কারণটা পরে বলছি, দ্বিগুণ মাহিনা দিয়ে ওই মেদিনীপুরের ওখানেতেই দণ্ডপাঠে বসিলেন। দ্বিগুণ মাহিনা দেওয়ার কারণ কি? যাতে নাকি সে কিছু টাকা তার থেকে দিয়ে এই মহাজনদের দেনা মিটিয়ে দিতে পারে। প্রচকাণ্ড। এইটা লোকমুখে কি প্রচারিত হয়ে গেল, ওই দেখো, দেখেছো ওই সন্ন্যাসীকে, ভণ্ড সন্ন্যাসী গম্ভীরায় বসে থাকে আর কিভাবে নিজের অঙ্গুলি হেলগ্নে প্রতাপরুদ্রকে পরিচালিত করে, এই লোকটার জন্য। এবং প্রতাপরুদ্র কি সিচুয়েশন তখন, একটার পর একটা যুদ্ধ হারছে, রাজনৈতিকভাবে সে বিহবল, এই দুর্বলতার সুযোগে সবাই চৈতন্যের উপরে সাধারণ মানুষরা ক্ষুব্ধ হয়ে গেল। শৈবরা ক্ষুব্ধ ছিলই, বৌদ্ধরা ক্ষুব্ধ ছিল, একের পর এক তর্কযুদ্ধে পরাস্ত করছেন, একের পর প্রবোধানন্দ সরস্বতী থেকে বাসুদেব সার্বভৌম থেকে সবাইকে, পাণ্ডারা মানে সেবায়তরা ক্ষুব্ধ ছিল, সাধারণ জনতাও এখানে বলল যে তাহলে এই উড়িষ্যার সমস্ত পতন, যেটা পরবর্তীকালে হরকৃষ্ণ মহাতাব তার হিস্ট্রি অফ ওড়িশাতে লিখছেন এবং রাখালদাস বন্দ্যোপাধ্যায় সেটাকে এন্ডোর্স করছেন, যে তখন জনমানুষের এই লোকাবরণ্যে এই ধারণাই প্রচলিত হয়ে গেল যে চৈতন্য মহাপ্রভুর প্রচারিত এই ধর্ম কৃষ্ণাশ্রয়ী এবং অহিংস ধর্ম হয়। ঠিক যে কথাটা একসময় অশোকের সম্পর্কে বলা হতো, যে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে তিনি যেহেতু যুদ্ধ থেকে সরে এসছেন, সেটাই মৌর্য সাম্রাজ্যের পতনের বীজ উক্ত হয়েছে তাতে। এটা তো আরও সেই জন্যই একের পর এক প্রত্যক্ষ দেখতে, একের পর এক দুর্গ হারাচ্ছি আমরা। কি করে হারাচ্ছি? যে আমি কিছুদিন আগে পর্যন্ত ইসমাইল গাজীকে উড়িষ্যার বুকে ঢুকতে দিইনি, সে আমি উদয়গিরি দুর্গ হারিয়ে বসেছি তার কাছে। কেন এরকম হবে? ওই বলে দিয়েছেন। তার আগে চৈতন্য একটা কাজ করেছেন, তিনি আবার প্রতাপরুদ্রকে বলেছেন, শোনো রাজা, এত যুদ্ধ ক্ষয়ক্ষতি করা তোমার কাজ নয়, তুমি রাজকার্যে মন দাও। এটা কি অর্থে বলেছেন, পরবর্তীকালে জীবনকাররা কীভাবে নিয়েছেন আমি এটা আমার পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু এটা বলে দিয়েছেন, ঘোষিত সিদ্ধান্ত। ফলে 2-4 না, একবারে 6 করে জনগণ তার মতো করে বুঝে গেল যে ওই গোপীনাথকে আটকানোর জন্য শুধু ওর নিজের লোক বলে, ওর নিজের লোক মরতে বসেছিল বলে আজকে রাজার লাখ টাকা নষ্ট করে দিল। আমরা হলো তাই ভাবতাম, ট্যাক্সের টাকা তো আমার ঘাড়েই পড়তে পাই, তারপর সে বেঁচে গেল, মানুষ নিতে পারেনি। ফলে আমজনতার মধ্যে এই সচল জগন্নাথের এই রূপটা, তার সম্বন্ধে যে ভক্তি বিহ্বলতা ছিল, সেটা কোথাও একটা ধাক্কা খেতে শুরু করলো। আর এদিকে তাহলে গোবিন্দ বিদ্যাধরের ভূমিকা, গোবিন্দ বিদ্যাধর বহু সরাসরি, ও তো অনেকদিন ধরে চেষ্টা করছে। গোবিন্দ বিদ্যাধর বইকে যখন প্রথম, আমি এই সালটা মানে জাস্ট বলতে মনে করতে পারলাম না বলে বললাম না, ইসমাইল গাজী এদিকে হোসেন শাহের সেনাপতি হিসেবে ওড়িশা আক্রমণ করেছেন। রাজা প্রতাপরুদ্র তখন দাক্ষিণাত্যে কৃষ্ণদেব রায়কে রুখবার জন্য ওদিকে চলে গিয়েছেন। গোবিন্দ বিদ্যাধর ভৈকে এতটাই বিশ্বস্ত সেনাপতি মনে করেন তিনি, তার নিজের পরিবারকে কটকের বড়বাটিতে রেখে গেছেন গোবিন্দ বিদ্যাধর ভৈয়ের দেখাশোনার ভারে। আর গোবিন্দ বিদ্যাধর ভৈ কি করলো, ইসমাইল গাজীর সঙ্গে একটা করে চুক্তি করে ষড়যন্ত্র করে তাদের সেখান থেকে রেখে ও সরে পড়ল। এই পরিকল্পনাটা গোবিন্দ বিদ্যাধর ভৈয়ের অনেক দিন থেকে ছিল, কিন্তু কি আশ্চর্য, রাজা জেনেও কোথাও একটা না,
হয়তো বেশি চটাবেন না, আমাদের রাজনৈতিক নেতাদের যেরকম হয়, আমি জানি এই দুর্নীতিগ্রস্ত, কিন্তু চটাবো না, আবার করতে কি করবে, আমারই অবস্থা খারাপ করে ছেড়ে দেবে। সেই জন্য রাজাও ফিরে এসে ওই যুদ্ধের পরেতে, এই ঘটনাগুলো ঘটে যাওয়ার পরেতে রাজা পুনরুদ্ধার করেছেন, নিজের পরিবারকে বাঁচিয়েছেন, দেখেছেন গোবিন্দ বিদ্যাধর ওকে ছেড়ে দিয়ে গেছেন, কিন্তু তৎসত্ত্বেও গোবিন্দ বিদ্যাধর ভৈকে কিন্তু সেনাপতিত্ব থেকে সরাননি। এই লোকটা প্রথম বুঝতেই পারছিল যে যতদিন এই চৈতন্য নামের এই বড় পাঁচিলটা থাকবে, ততদিন আর যাই হোক প্রতাপ রুদ্রদেবকে আমি সরাতে পারবো না, সুতরাং একে মারা দরকার। এরকম ভাবার কোনো কারণ নেই, সিনেমাটিক হওয়ার কোনো কারণ নেই যে একদিন হঠাৎ করে তরবারি বার করে গম্ভীরায় ঢুকে গিয়ে গোবিন্দ বিদ্যাধর ভৈ পেটে ছুরিয়ে ঢুকিয়ে দিল, কিংবা পুরীর মন্দিরে যখন পড়ে গেলেন রুক্মিণী অমাবস্যার দিনকে, ইটল বাজিল মা পায়েতে, পায়ে চোট লাগলো, তখন এই লোকটা কোনোভাবে সেখানে তাকে আক্রমণ করেছিল না, না না, ওই আক্রমণের কাজটা সেবায়তদের উপরই ছিল। এই যে একদিকে আপনি বলছেন যে মোটামুটি নীলাচলে সবাই তার বিরোধী হয়ে গেছে, আর অন্যদিকে বিরোধী হয়ে গেছে মানে অনেকগুলো গোষ্ঠী তৈরি হয়ে গেছে, ষড়যন্ত্র তৈরি হচ্ছে। অন্যদিকে বাংলা থেকেও খবর আসছে যে বৈষ্ণব ভাব আন্দোলন যেটা উনি শুরু করিয়ে দিয়ে এসেছিলেন, সেটা আস্তে আস্তে স্তিমিত হয়ে যাচ্ছে, যে আউলকে জানিয়েও যে একদম স্তিমিত হচ্ছে বলো না ভাই, আচ্ছা, ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। দক্ষিণপন্থী রাজনীতির মতন, বুঝলে, কংগ্রেসী রাজনীতির মতন। কংগ্রেস কেউ করতো না একটা সময়তে, সোমেন করতো, সুব্রত করতো, প্রিয় করতো, মমতাও কেউ কেউ করতো, ঠিক আছে, ওই একই কায়দায় কেউ কেউ অদ্বৈত করে, কেউ কেউ নিত্যানন্দ করে, ঠিক আছে, কিন্তু ওই জন্য আউলকে বলছে আর চাউলবি করছে না। এবং তার ফলেতে উনি তো সেটা জানতেন, যার জন্য নিত্যানন্দকে বলেছেন ভাই তোমাকে আর আসতে হবে না এখানে। কিন্তু নিত্যানন্দ তখন কিন্তু অলরেডি বণিক সমাজের প্রতিভূ, তিনি কিন্তু সপ্তগ্রামের দিকে দিকে বণিকদের, কন্ধ বণিকদেরও ওই প্রেম ধর্মের নাম বিলিয়ে তাদেরকে উত্তীর্ণ করে আনছেন, এটা কোনো মানে ইয়ে নয়। এবং এখানে সৌরভ একটা জিনিস অস্বীকার করা যাবে না, দুটো জিনিস, একটা হচ্ছে এই বাংলা ভাষার কথা বলছিলাম না, এই ইটল বাজিল পায়ে বলতে মনে পড়লো, আমাকে ক্ষমা করো, যারা দেখবেন তারাও ক্ষমা করবেন যে আমি এইবারে মানে জাম্প করে করে যাচ্ছি, কিন্তু এছাড়াও আমার মাথায় কোনো সাজানো কিছু নেই বলে বলছি। জয়ানন্দ যে লোকটা এটা লিখলেন, সেই জয়ানন্দের আসল নাম কি ছিল জানো? না, বাংলায় আজকের বাংলা করলে নামটা যাবে গু, ঠিক আছে। এই বাংলা ভাষায় যে শ্রী প্রদান করা, এটাও কিন্তু চৈতন্য প্রদান। আচ্ছা, জয়ানন্দ যখন চৈতন্য জয়ানন্দকে নাম দিয়েছিলেন, ওই ছোট্ট নামটা কি তিনি নাম দিলেন কিন্তু তার জয়ানন্দ। সেই চৈতন্য মঙ্গল কাব্য লিখলো, কারণ এই সমস্ত বাঙালির জীবনের যাবতীয় শ্রী, বঙ্গ সংস্কৃতির যাবতীয় পোশাকে, চৈতন্যের যে পোশাক বা বৈষ্ণব যারা ছিলেন তাদের যে পোশাক, সাধারণ চোখে আমরা জানি যে তান্ত্রিকের পোশাকের থেকে তা ভিন্ন। তখন তো তন্ত্রাচারে ভাসছে, শাক্তচারে ভাসছে, যার ভাষা যে শ্রী গঠন, যে বৈভব নির্মাণ, সেটাও কিন্তু এই চৈতন্যের প্রভাবেই। এবং এই যে নিত্যানন্দ লোকটাকে আমি তার প্রতি সশ্রদ্ধ দুটো কারণে, একটা তো অবশ্যই যে বণিক উদ্ধার ইত্যাদি ইত্যাদি করছেন একটা মানুষ, এবং তার যে স্ত্রী জাহ্নবা দেবী এবং অদ্বৈত আচার্যের স্ত্রী সীতা দেবী, এরা মিলেই কিন্তু প্রথম বাংলায় নারী শিক্ষার সূচনা করলেন। পরবর্তীকালে যে হেমলতা দেব ঠাকুরানী, যিনি ঠাকুরবাড়ি মেয়ে ছিলেন, তার দেখবে আত্মজীবনী পড়লে যে সেখানে তাকে পড়াচ্ছেন কে, প্রাইভেট টিউটার কারা? বৈষ্ণবীরা। তার কারণ বৈষ্ণবদের মধ্যেই এই নারী শিক্ষার প্রচলনের ধারা ছিল। নিম্নবর্গীয় কারা? বৈষ্ণব। নারী শিক্ষার ধারা কারা? বৈষ্ণব। এবং দে আর দ্য চ্যালেঞ্জার্স অফ দ্য ইসলাম ইন দ্যাট ওয়ে। একেশ্বরবাদ দিয়ে একেশ্বরবাদকে কাউন্টার করছে, কীর্তন দিয়ে জাকিয়াকে কাউন্টার করছে। অর্থাৎ আমার যে সাংস্কৃতিক বৈভব, সেটা পুনরুদ্ধার করেছেন বৃন্দাবন, পুনরুদ্ধার পরে আমার সাংস্কৃতিক বৈভব পুনরুদ্ধার করছে শ্রী চৈতন্য, দলিতদের নিয়ে, যাদের সাধারণভাবে অন্তর্যোগ করে রাখা হয় তাদেরকে নিয়ে মাটি থেকে তুলে এনে। এবং সেটা তো মহাপ্রভু ওখানে নীলাচলেও করছেন একদম। এবং সেটাই তো গাত্রদাহের আর একটা কারণ। নীলাচল বাছার কিন্তু একটা অন্যতম কারণ ছিল, যে কথা বলতে গিয়ে ভুলে গেলাম, সেটা হচ্ছে জগন্নাথ মন্দির একমাত্র জায়গা যেখানে ভেতরে দলিতে আর ব্রাহ্মণের তফাৎ নেই, কিন্তু সেখানে কিন্তু সবাই একই পংক্তিতে বসে ওই মহাপ্রসাদ গ্রহণ করতে পারে। সে ব্যবস্থা চৈতন্য আগে থেকেই প্রচলিত এবং প্রতিষ্ঠিত, কিন্তু চৈতন্য সেটা সমাজ জীবনে নিয়ে চলে এসছেন।
নিয়ে এসে রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে নিজের প্রভাবটাকে কোনোভাবে নিজের অগোচরে, অনিচ্ছায়, অসচেতনভাবে ছড়িয়ে দিয়েছেন। এই যে চলতে 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 এইবার সেই দিন এলো যখন খুব সম্ভবত 1533 জুলাই মাসের 9 তারিখ মহাপ্রভু, এইটা জুলাই মাসের 9 তারিখ না জুন মাসের 25 তারিখ, এটা বলা খুব খুব ডিফিকাল্ট, হ্যাঁ, কারণ এক একজনের এক এক রকম আছে। এবং প্রত্যক্ষদর্শী যারা আছেন, যারা বলেন টলেন, আমরা প্রত্যক্ষদর্শী দিবাকর দাস এবং মাধব পট্টনায়ক, তুমি তো তখন তো উড়িষ্যায় কেউ, বাংলা থেকে কেউ নেই, সুতরাং সেখানে এটা হওয়ার, চর্চা হওয়ার কোনো জায়গা নেই। কিন্তু যারা ওড়িয়া ভাষাতে যারা লিখেছেন কাব্যগ্রন্থ, সেখানেতে চৈতন্য জীবনের শেষ অংশটা নিয়ে, তাদের মধ্যে আমরা যেটা পাই সেটা ছিল, দিনটা ছিল রুক্মিণী অমাবস্যা। রুক্মিণী অমাবস্যা মানে স্নানযাত্রার আগের অমাবস্যা, স্নানযাত্রা আগের অমাবস্যা, স্নান পূর্ণিমার আগের অমাবস্যা। সেই অমাবস্যার দিনকে পায়ে আগেই চোট লেগেছে তার। আচ্ছা, এই যে পায়ে যে আঘাত লাগার বিষয়টা, যেটা জয়ানন্দ থেকে পাচ্ছি আমরা, আষাঢ় বঞ্চিতা রথ বিজয়া নাচিতে ইটাল বাজিল বাম পায়ে আচম্বিতে, এই যে এর আগের কোনো উল্লেখ আমরা পেয়েছি যে মহাপ্রভুর পায়ে, দেখুন আমি জয়ানন্দ সম্পর্কে একজন বিখ্যাত হিস্টোরিয়ান মেলভিল টি কার্নলে বলছেন যে ওয়ান অফ দ্য লেস রিলায়েবল অফ হিজ বায়োগ্রাফিজ। এই লেস রিলায়েবলের ক্ষেত্রে আমার একটা নিজস্ব মত আছে, সেটা হচ্ছে এই জয়ানন্দর জীবনী গ্রন্থগুলোকে আমরা সবসময় অপাঙ্ক্তেয় করে রাখি, কারণ এখানে ঠিক তিরুভাবের কথা বলা হয়েছে, তিরোধানের কথা বলা আছে। তুমি কি কখনো ইদানিংকালে কাশীপুরে যাওয়ার একটা ঢল উঠেছে, ঠিক আছে? তুমি কি কখনো রামকৃষ্ণ মিশনকে, শ্রী রামকৃষ্ণের নিত্যলীলা বলা হয়, তিরোধান তো বলা হয়ই না, কিন্তু ওই 16ই আগস্টকে খুব একটা প্রমোট করতে দেখেছো? 16ই আগস্ট উপলক্ষে উদ্বোধনের কোনো বিশেষ পত্রিকা আগস্ট মাসে কি প্রকাশিত হয়? হয় না। তার কারণ হচ্ছে, যারা অধ্যাত্ম পুরুষ যেখান থেকে এসেছেন সেখানেই ফিরে যাচ্ছেন, যে জগন্নাথ থেকে উৎপত্তি সেখানেই বিলীন হচ্ছেন, তাতে আশ্চর্য হওয়ার কি আছে? ওই জন্য তো তিনি নিত্য হয়ে যাচ্ছেন। তিনি তার দেহবন্ধন থেকে লুপ্ত হয়ে আকাশে, বাতাসে, অগ্নিতে, বায়ুতে, জলে মিশে গেলেন। তিনি তার হওয়ার কি আছে? আলাদা করে সেটা বলার কি আছে? বরঞ্চ ওটাকে আড়াল করে রাখাটাই শ্রেয়। এবং এই প্রসঙ্গে একটা কথা বলি, এই জন্যই বৈষ্ণবরা না ওই জয়ানন্দটাকে সবসময় লেস রিলায়েবল শুধু কথা নয়, বৈষ্ণবরা ওকে সরিয়ে রেখেছেন, অনালোচিত বিষয় একটা, এটা নিয়ে এত আলোচনা করার দরকার নেই। কিন্তু এছাড়াও তো আমাদের কাছে কিছু নেই যার ভিত্তিতে আমরা ওখানে পৌঁছতে পারবো। এবং অথচ দেখো, উড়িষ্যায় বিষয়টা ছিল না বলেই যারা ওড়িয়া লেখক, দিবাকর হোক, মাধব পট্টনায়ক হোক, এবং আমি তো এতদিন পর্যন্ত মনে করতাম যে মাধব পট্টনায়ক এই ঘটনাটা একমাত্র প্রত্যক্ষদর্শী, কারণ তিনি তার ওখানে পরিষ্কার করে বলছেন যে তিনি সারা রাত্রির চৈতন্যদেবের জ্বর এসছে, উনি পাশে রয়েছেন, আর রয়েছে ওই অতিবলি জগন্নাথ, তাই না? সুতরাং এই কথাটা জয়ানন্দকে আমি লেস রিলায়েবল বলতে পারি। যে পুঁথি উদ্ধার হয়েছে সেটা হয়তো ঠিক অন্যান্য চৈতন্য জীবনী গ্রন্থের সঙ্গে খাপ খাচ্ছে না, এ পর্যন্ত বলা যেতে পারে, কিন্তু তাকে একবারে ফেলে দিতে পারবো না। কারণ নামকরণটাও কিন্তু আমি যে বললাম, গুয়ের থেকে জয়ানন্দ চৈতন্য বিবর্তন করিয়েছেন। এইবার আপনি আমাকে বলুন যে অ্যাকচুয়ালি সেই দিন, মানে এটা ভীষণ কনফিউজিং, এবং সত্যি সত্যি এটাকে একটা একটা করে বাদ দিয়ে আসা ছাড়া অন্য কোনো উপায়ও নেই। অনেকগুলো মানে অপশান বলা হয়, অনেকগুলো গল্প বলা হয়। প্রথম গল্পটা বলা হয় যে তিনি জগন্নাথে বিলীন হয়ে গিয়েছেন। ওই রকম একজন মানুষ, যে মানে দেহি মানুষ বেসিক্যালি, যার শরীর আছে, তিনি জগন্নাথে সশরীরে জগন্নাথে বিলীন হয়ে যাচ্ছে। এটা আশ্চর্য হওয়ার কি আছে? বিষ্ণুপ্রিয়া কোথায় গিয়েছিলেন? বিষ্ণুপ্রিয়া তো বলা হয় যে ওই ধ্যান করছিলেন এবং সেই সময় তার সমাধি হয়। সমাধি নয় ভাই, উনিও বিলীন হয়ে গেছেন। মীরাবাইও তাই, দরজা বন্ধ হলো, উধাও হয়ে গিয়ে পদ্ম পাওয়া গেল। যে কবিরেরও তাই হয়েছে, কবির হচ্ছে পদ্ম। তাহলে যে কোনো অধ্যাত্ম পুরুষের এটাই হচ্ছে তিরোধানের প্রথা। এবং চৈতন্যের বাবা জগন্নাথ মিশ্র সম্পর্কে যেসব জীবনীকাররা লিখেছেন, তারাও উনি বলেছেন তিনি বিলীন হয়ে গেলেন প্রভুতে, পরমাত্মায় লীন হয়ে গেলেন। ওইটা একটা মেটাফোর। এই মেটাফোরটাকে, রূপকটাকে যদি আমি বাস্তবের আমার কাঠামো দিয়ে মোল্ডের মধ্যে এনে ফেলার চেষ্টা করি, তাহলে যা হওয়া সেটা ওই গাথা হয়ে ছড়িয়েছে, কিংবদন্তি হয়ে উঠেছে, চৈতন্য অন্তর্ধান রহস্য।
রহস্যাবৃত হয়ে রয়েছে। পায়ের ইটের আঘাত লেগেছিল, সেটা সেটা বললাম। সেটা বিষিয়ে গিয়ে উনি ওই গম্ভীরাতেই রেস্ট নিতে নিতে রেস্ট নিয়েছিলেন এবং তারপর গ্যাংগ্রিন হয়ে যায়, সেপটিক হয়ে যায়, এবং এই সেপটিসেমিয়াতেই তিনি সেইটা নিয়েই মন্দিরে ঢুকে পড়েছিলেন এবং ফাইনালি পড়ে যান, গরুর স্তম্ভের কাছে তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। এইখানেতে একটা বিষয় হচ্ছে, এই যে গরুস্তম্ভ পড়ে যাওয়া, এইখানেতে একটা বিষয় আসছে, সেটা হচ্ছে যে উনি ঢুকলেন, ঢোকার পরে পরই কিন্তু মন্দিরের দরজাটা বন্ধ হয়ে গেল। উনি ঢুকলেন, উনি একা ঢুকলেন না কিন্তু, সরব দামোদর ঢুকলেন, গদাধর ঢুকলেন, হুম ঠিক আছে, গোবিন্দ ঢুকলেন, পরিকর ছিলেন ওনার, এই তিনজন সঙ্গে ছিল। তাহলে চারজনকে একসঙ্গে মন্দিরে ঢুকলেন, একটা কেউ বেরিয়ে আসেননি। সরব দামোদরের নাকি হৃৎপিণ্ডটা বাইরে পড়ে এসেছিল। ঠিক যেমন জগন্নাথের বিলীন হওয়াটা অস্বাভাবিক ঘটনা, তেমনি কেউ মারা গেলে তার হৃৎপিণ্ড বেরিয়ে এসছে, এটা মুখ দিয়ে বেরিয়ে এলো, হঠাৎ করে বেরিয়ে এসছে তার মৃতদেহ পাওয়ার পরে, এটাও কি খুব বিশ্বাসযোগ্য ঘটনা? না। তাহলে চারজনই একটাই কনক্লুশনে আসতে পারি, সামহাউ দে ওয়্যার কিলড। পায়ে আঘাত নিয়ে ঢুকেছেন, সত্যি কথা, হয়তো সেপ্টিসেমিয়া, গ্যাংগ্রিন হতেও পারে, কোনো বিচিত্র কিছু নয়। যদিও শেষের দিকে একটু খাবার দাবারে ভীষণ সংযমী, কিন্তু ওরকমভাবে একটা ওই ছোট্ট ঘরে বসে থাকতে থাকতে হয়তো তিনি ডায়াবেটিক ফর্ম হয়ে গেছিলেন, এটা হতেও পারে, সেই জন্য চটপট করে সংক্রমণ ছড়িয়েছে, এসব হতেই পারে, সে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অসুস্থ শরীরে ঢুকেছেন, প্রবল জ্বর, কিন্তু তাকে অ্যাটেন্ড করবার জন্য কেউ ছিল না কেন? তার কারণ দে ওয়্যার রিলাক্টেন্ট টু অ্যাটেন্ড টু হিম। তাকে শুশ্রূষা, অত বড় একটা মানুষ, তাকে শুশ্রূষা করার জন্য কেউ নেই। একা জগন্নাথ দাস, উড়িষ্যার বাইরে জনতা, দরজা বন্ধ হয়ে গেছে, বলছে এখন আর দরজা খুলবে না, আর একা জগন্নাথ দাস তাকে দেখছে, দেখাশোনা করছে। বিশ্বাসযোগ্য ঘটনা। এইখানেই আসছে অন্য তত্ত্ব, যে গম্ভীরায় ঢুকবার আগেতে যখন ওই গরুস্তম্ভ থেকেই তো দেখেন রোজ, এই গরুস্তম্ভর সময়তেই এই বিধুরঞ্জন, ডক্টর বিধুরঞ্জন এই বইটা লিখেছেন ওড়িয়াতে, কে কুন্থিয়া, হ্যাঁ, এই নামেতে। আমি তার ইংলিশ ভার্সনটুকু পড়েছি, বাংলা উড়িয়াতে নয়। তা যাই হোক, আমি উড়িয়া পড়তে পারি, কিন্তু ওই অত ফ্লুয়েন্ট পড়তে পারি না যে ওটা মানে চট করে নিতে পারবো। ইংলিশ ভার্সনটা পড়েছি, সেখানেতে যেটা উনি বলছেন সেটা আমার কাছে খুব গ্রহণযোগ্য তত্ত্ব বলে মনে হয়েছে, যে ঢুকলেন গর্ভগৃহে, এবং তার ওই গর্ভগৃহে বলছি, ওই গরুস্তম্ভের কাছে গেলেন, তারপরে লাঠির আঘাত নেমে এলো, চকিতে বজ্রের মতন শরীরটা পড়ে থাকলো, এবং দ্যাট অলসো রিমেইন আনঅ্যাটেন্ডেড। মারা গেলেন। মারা যাওয়ার পরে প্রতাপরুদ্রকে খবর দেওয়া হলো, কারণ এটা গোবিন্দধর ভূঁইয়ের একটা প্রকল্প মাত্র, এটা টোটাল প্রজেকশন, যে ভাই এখন খবর সঙ্গে সঙ্গে খবর দিলে যদি আবার বেঁচে যায়। ও আচ্ছা, সুতরাং কনফার্ম ডেট, তখন খবর দাও। তখন খবর দেওয়া হলো, রামানন্দ রায়রা এসে বললেন যে না, এ তো মারাই গেছেন। তখন প্রতাপরুদ্র একটা পলিটিক্যাল ডিসিশন দিলেন যে যেভাবে হোক এখান থেকে সরিয়ে ফেলতে হবে ডেড বডি, এবং এটাই সবচেয়ে প্রচার করে দেওয়ার সহজতম উপায়। কিছুদিন পরেই যখন রথযাত্রার সময় বৈষ্ণব বাংলা থেকে চৈতন্য সম্প্রদায়ের কেউ আসবে না, কিন্তু সাধারণ বাঙালির ভক্তরা তো যাই, তারা এসে যখন দর্শনার্থীরা জিজ্ঞেস করলো যে মহাপ্রভু কোথায় গেলেন, তাকে তো একটু উত্তর দিতে হবে, বলে জগন্নাথে বিলীন হয়ে গিয়েছে। সহজতর উত্তর, বিশ্বাসযোগ্য উত্তর ভক্তিবাদী মানুষের কাছে। জগন্নাথে মহাপ্রভুতে। আমার একটা আগের ধারণা ছিল, আমি চৈতন্য অন্তর্ধান রহস্য বলে একটা বই যখন লিখেছিলাম, তখন সেখানে তো এটা লিখেছিলাম দিবাকর দাসের হিসেব ধরে, যে ওইখানে একটা পথ আছে কোথাও, যেটা প্রাচী আসলে উড়িষ্যার গঙ্গা বলা হয়, সেখানে মরদেহ ভাসিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু বিধুরঞ্জন বলছেন, মানে প্রাচীর অবধি কি মন্দির থেকে সুড়ঙ্গ আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে সুড়ঙ্গ পরবর্তীকালে আবিষ্কৃত, এখন আর ওটা সংযুক্ত নয়, যেরকম সেটা বলছি পরে। কিন্তু এখন এই বিধুরঞ্জন লিখছেন, এটা খতিয়ে দেখার মতন বিষয়, যে তাকে উত্তরের দ্বারে, মানে যাকে হস্তিদ্বার বলি, ওইখানেতে সমাহিত করা হয়েছিল, এবং এই সমাহিত করার এই সময়টা নেওয়ার জন্যই এই এতক্ষণ ধরে দরজা বন্ধ। কারণ একটা ডেড বডি সমাহিত হয়নি, 4টে ডেড বডি সমাহিত করতে হয়েছে, মহাপ্রভু এবং তার 3 জন অনুচর। এবং এই জন্যই পুরীর মন্দির চত্বরের মধ্যে সাধারণত কোনো সমাধির স্থান থাকা স্বীকৃত নয়, কিন্তু পুরীর মন্দিরের মধ্যে, এটা আমাকে আর একটুখানি খতিয়ে দেখে ইত্যাদি করে বলতে হবে, নাকি এরকম 4টে সমাধিস্থল আছেন, সমাধি মন্দির বলা হয়, যার একটিতে মহাপ্রভুর মতন রকম পায়ের ছাপ রয়েছে, সেটাই মহাপ্রভুর, আর বাকি 3 জনেরটা 3টে ছোট ছোট।
কাছাকাছি। তো কোথায় আছে? এটা দেখো, উত্তরের দ্বারের কাছে সমাধিস্থলের ইঙ্গিত আগেও রয়েছে, আচ্ছা। ঠিক আছে, এবং সেখানে মহাপ্রভুর পায়ের ছাপ বলে একটা জায়গা দেখানো হয়, তার উপরে নাকি ইনস্ক্রিপ্ট করা আছে মহাপ্রভুর সমাধি। আমি দেখিনি নিজে চোখে, আমি সদ্য পড়েছি, যদিও বইটা 2022 সালে বেরিয়েছে, আমি ইংরেজি ট্রান্সলেট হতে যা সময় লেগেছে, আমি সদ্য পড়েছি, সুতরাং একবার গিয়ে খতিয়ে দেখতে হবে, নচেত এটা এইভাবে বলে দেওয়া সম্ভব না। কারণ এইরকম খারাপ কথা, এরকম কিংবদন্তি, এরকম মিথ্যে প্রচার এর আগেও আমরা পেয়েছি। অক্ষয় প্রকাশনে একটা বই বার করে দিয়েছিল প্রভাসকাণ্ড বলে, সেই বইতে তার লেখক তিনি ঘোষণা করে দিলেন যে নরোত্তম নাকি ওকে সমাধিস্থ করছেন, মহাপ্রভুকে দাহ করছেন। দাহ করছেন, হ্যাঁ, দাহ করছেন। বৈষ্ণবদের দাহ কখনো হয় না, বৈষ্ণব সাধুদের সবসময় সমাধিস্থ করা হয়। ওই যে বলা হচ্ছে যে ওই এই যে সুড়ঙ্গ পথে ওনার শরীরটা নিয়ে গিয়ে সেটাকে দাহ করে দেওয়া দাহ হচ্ছে, করা হচ্ছে না, ভাসিয়ে দেওয়া হচ্ছে, সমুদ্রে ভাসিয়ে দেওয়া হচ্ছে। এবং কোহেলি বৈকুণ্ঠে, এটা বিধুরঞ্জন বলছেন যে কোহেলি বৈকুণ্ঠে নেওয়ার কথা আদেশ দিয়েছিলেন প্রতাপরুদ্র হয়তো, কিন্তু এই সেবায়েতরা তারা রাজি হয়নি। কারণ জগন্নাথ যেখানে আছে সেখানে ও থাকবে, সেটা একই হয়ে গেল, ওকে সেই স্তরে মানে কোইলি বৈকুণ্ঠ সেই জায়গার নাম যেখানে পুরনো দারুমূর্তিকে সমাহিত করা হয়। একদম, বেসিক্যালি বোধহয় 9 হাত বাই 6 হাত এরকম একটা মাপ আছে। তাই দারুমূর্তিটাকে তুমি যেখানে সমাহিত করছো সেখানে তুমি চৈতন্যকে সমাহিত করবে, হ্যাঁ, তাহলে তো সে একই লেভেল, জগন্নাথ লেভেলে উঠে গেল, সে তো সত্যি সচল জগন্নাথ সংজ্ঞাটা প্রতিষ্ঠা পেয়ে গেল, শিলমোহর পড়ে গেল তাতে। এই বিরোধিতা করার জন্যই সিদ্ধান্ত হয়, এবং সম্ভবত গোবিন্দ বিদ্যাধর বইয়ের প্ররোচনাতেই বা প্রণোদনাতেই যে উত্তরের হস্তিদ্বারের কাছে তাকে সমাধিস্থ করে দাও। তার মানে বেসিক্যালি এই মন্দিরের যে প্রতিহাররা তাকে খুন হয়েছিল একদম এক কথায় আবার বলছি, এই বিষয়ে আর একদিন পরে সংশয় থাকার কারণ নয় যে শ্রী চৈতন্য মহাপ্রভু মন্দিরের অভ্যন্তরে খুন হয়েছিলেন। আই ডু রিপিট, খুনই হয়েছিলেন, কোথাও অন্তরিত হয়নি। আর একটা তত্ত্ব নিশ্চয়ই তোমরা প্রচার করবে যে আউল চাঁদ, একটা অত উঁচু লম্বা লোক, ওরকম সুদর্শন ব্যক্তিত্বের রাস্তা দিয়ে হাঁটলে লোকে তার পেছন পেছন ছুটি ছুটি দৌড়ে দৌড়ে যায়, সে উড়িষ্যা থেকে আর ঝাড়খণ্ড হয়ে মেদিনীপুর দিয়ে ঢুকে পড়লো, তার পেছনে পেছনে কেউ গেল না। এবং দেখো নিজে আউলচাঁদ নিজে কি ছিলেন, কর্তাবাজা সম্প্রদায়ের দেখে দেখো, তিনি মহাপ্রভুর ভক্ত, নিজে মহাপ্রভুর ভক্ত ছিলেন। যে সচল জগন্নাথ যে অর্থে ছিলেন চৈতন্য মহাপ্রভু, তিনি কিন্তু এইভাবে ছাড়া জগন্নাথে আর কোনোভাবে বিলীন হতে পারেন না, তাকে ওখানেই হত্যা করা হয়েছে। আর ওটা রটিয়ে দেওয়া হয়েছিল যাতে ওই পুরনো তাত্ত্বিক কনসেপ্ট, ধর্মতত্ত্বের কনসেপ্ট, যেখান থেকে উৎপত্তি সেখানে তুমি মিশে গেলে, এটা যে কোনো ধর্মেই আছে। এবং আপনি বলছেন যে ওই খুনটা ওই মন্দিরের ভেতরই হয়েছে। এই যে গুন্ডিচা বাড়ির একটা কনসেপ্ট আছে, গুন্ডিচা বাড়িতে দেখো, গুন্ডিচা বাড়িতে তখন যায়, হ্যাঁ একদল বলেন বটে, গুন্ডিচা বাড়িতে তো রথের পরে যায়। এটা যদি রুক্মিণী অবশ্যই হয় তাহলে সেটা গুন্ডিচা বাড়ি হতে পারে না, এবং সেখানে কোনো সমাধিস্থল নেই। আমি আবার বলছি, বিধুরঞ্জনের এই বক্তব্যটায় আমি কিন্তু খুব আগ্রহী আর কি, যে কোথাও একটা সমাধি আছে, এবং সমাধি বলেই রয়েছে, তার নাম সমাধি, যেখানে নাকি তোটা গোপীনাথ হতে পারে না। তোটা গোপীনাথের ওই পায়েস যেটা ফুলে বেরোনোর কথা বলা হয়েছে, এরকমটা হতে পারে যে তার আগে কখনো উনি ওখানে আশ্রয় নিয়েছিলেন অসুস্থ অবস্থায়, এটা হতে পারে। কিন্তু তার থেকে বেশি কিছু কোনোটা বাস্তবসম্মত হতে পারে না। ওখানটা একটা সোনালী চিহ্ন হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি, এসব যে কথাগুলো বলা হয়, হলে পুরীতেই হয়েছে। সমাধিস্থল যদি একটু আছে কিনা একটু দেখতে হবে, দেখা দরকার। এবং একদিন পরে এটা নিয়ে আমাদের আর্কিওলজি ডিপার্টমেন্টগুলো নিশ্চয়ই, এখন আমাদের সঙ্গে উড়িষ্যার যে সুসম্পর্ক, বিশেষ করে গতকালের ঘটনার পরে যে অতি সুসম্পর্ক তৈরি হয়েছেন আমাদের, সেই পরিপ্রেক্ষিতে আর কি এটা আমাদের আর্কিওলজিক্যাল সার্ভে থেকে খতিয়ে দেখা দরকার যে সমাধিস্থলে ওখানে আছে কিনা। কারণ ভেতরে থাকলে কিছু পাওয়া যাবে না, 500-550 বছর পরে কিছু পাওয়া যাবে এটা বিশ্বাস করছি যারা, তারা পাগল। আমি তো মাঝখানে এরকম ঘটনা 1990-এর পর থেকে বারবার করে শুনেছি, একটা 7 ফুট কঙ্কাল পাওয়া গেছে পুরীর মন্দিরে, 2টো কঙ্কাল পাওয়া গেছে পুরীর মন্দিরের মধ্যে, সবটাই রিউমার। না, কিন্তু কাগজে বেরিয়েছিল। কোন কাগজ? সম্ভবত ইন্ডিয়া টুডেতে বেরিয়েছিল না, ইন্ডিয়ান এক্সপ্রেসে যে খবর, ইন্ডিয়ান এক্সপ্রেসে, হ্যাঁ ইন্ডিয়ান এক্সপ্রেসে যে খবর বেরিয়েছিল সেটা হচ্ছে যে ওই মন্দিরের কাছে পুরোহিতের কঙ্কাল পাওয়া গিয়েছে, খুন হয়েছেন তিনি, ইত্যাদি ইত্যাদি। মন্দিরের গাত্র থেকে কিছু বেরোয়নি, দেয়াল থেকে কিছু বেরোয়নি রে ভাই, টোটাল রিউমার। কাগজের কপি দেখাও।
ফেক নিউজের যুগে তো আরো বলা সোজা এগুলো। না, কিন্তু এটা তো ইন্ডিয়ান এক্সপ্রেসের যে খবর বেরিয়েছিল সেটাতে বলা হয়েছিল একটা সত্যি সত্যি ওরকম 6.5 ফুটের কঙ্কাল আর একটা কম্পারেটিভলি ছোট কঙ্কাল, এবং মানে ধারণা করা হয় একটা মহাপ্রভুর আর একটা স্বরূপ দামোদরের। খুব ভালো কথা, 1990 সালের ঘটনা। মহাপ্রভু প্রয়াত হয়েছেন কবে? এতদিন ধরে কঙ্কাল অবস্থায় কিছু থাকতে পারে? এ তো মিশে যাবে মাটির মধ্যে, তাই না? মাটির ডিএনএ থেকে পাওয়া যেতে পারে, মহাপ্রভুর ডিএনএ পাওয়া সম্ভব নয়। একমাত্র ওই গম্ভীরাতে যে পাদুকাগুলো রাখা আছে সেটা যদি সত্যি হয়ে থাকে, 4 থেকে 4 আর কোথাও ডিএনএ পাওয়া সম্ভব নয়। তাহলে কিভাবে প্রতিষ্ঠিত হবে এই কথাটা? এটা গুজব ছড়িয়ে দেওয়া, বলে রাখা। ওই যেরকম জগন্নাথে বিলীন হয়ে গেছে, যেমন দীনেশচন্দ্র সেন এটাও তিনি তখনকার মতন করে ভেবেছিলেন যে হয়তো মৃতদেহটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে রত্নভাণ্ডারে, ওই রত্নবেদীর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু দীনেশচন্দ্র সেনরাও কিন্তু কেউ মানে একটা কি বলবো, এটা চারদিকে এটা ভাবলে খুন হয়ে যাবে এসব ছড়িয়েছেন, কিন্তু তার থেকে কিন্তু বেশি কেউ এগোননি। আমার খুব মানে এই বিষয়টা আমার নিজস্ব খুব মানে স্ববিরোধিতায় কোথায় ভুগি আর কি। ডক্টর জয়দেব মুখোপাধ্যায় সম্পর্কেও একই কথা আমি আসছি। এই যে আপনি যাদের কথা বলছেন, ওই সময়ের হিস্টোরিয়ানরা অনেকেই কিন্তু বলেছেন যে আমরা এই ধরনের কথাবার্তা লিখছি, জানছি, এরপর আমাদের প্রাণনাশের। নিহার রঞ্জন রায় দেশ পত্রিকায় একটা বিজ্ঞাপন বেরোলো, সেখানে প্রথম এই কথাটা শুরু হলো, ঠিক আছে, অন্তর্ধান সম্পর্কে। কিন্তু এরাই সবাই জানছি, বলছি, আতঙ্কিত হচ্ছি, ইত্যাদি ইত্যাদি। আমি বলছি না তিনি ফোন কল পাননি, হয়তো 2টো ফোন পেয়েছেন, কিন্তু তাদের মতন ব্যক্তিত্বরা এটা নিয়ে এগোলেন না কেন? এরকম তো নয় যে তারা খুব ভয় পেয়ে বা ইতিহাস অনুসন্ধানী ছিলেন না। না, কিন্তু এরকমও তো হতে পারে পরবর্তীকালে যে ঘটনাটা ঘটলো সত্যি সত্যি, এটা নিয়ে যিনি আরো বেশি করে এগোনোর চেষ্টা করলেন, চৈতন্য গবেষক জয়দীপ মুখোপাধ্যায়, তিনি তো খুন হয়ে গেলেন। সত্যি জয়দীপ মুখোপাধ্যায় সম্পর্কে শ্রদ্ধা রেখে বলছি, আমাকে বলো তো, যদি জয়দীপ মুখোপাধ্যায় এতটা সম্পর্কে নিশ্চিত হলেন, তাহলে প্রথম খণ্ডে তিনি গোটাটা কেন একটা উপন্যাসের আকার দিলেন? কেন তিনি সরাসরি এটা চৈতন্য গবেষণার মধ্যে আনলেন না? প্রভুজি, শান্তামায়ী, এসবের মধ্যে প্রথম তো বইটা, প্রথম কাহা গেলে তোমার পাই, এটা ঝাড়গ্রাম একটা পত্রিকাতে প্রকাশিত হয়েছিল। তো তিনি প্রথমেই তো কেন এই আলোচনাটায় গেলেন না? আমি জানি না, আমি বলতে পারবো না, কিন্তু আমার কোথাও একটা সন্দেহ আছে যে আনন্দময়ী আশ্রমের জমি সংক্রান্ত কোনো বিষয়তে জয়দীপ মুখোপাধ্যায় যেহেতু আনন্দময়ী মায়ের আশ্রম সঙ্গে জড়িয়েছিলেন, তাহলে সেইখানে অশুভপ্রসূত তিনি খুন হতে পারেন, চৈতন্য গবেষণা কারণে নয়। মানে অশুভপ্রসূত মানে ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে পড়েছেন, যারা জমি দখল করতে চাইছে তারা ওকে মেরে ফেললো, ইত্যাদি ইত্যাদি। আশ্রমের জমি দখলে, যেহেতু উনি কোনো অন্যায় কিছু করেননি, উনি আশ্রমে যেহেতু একটা বলিষ্ঠ ছিলেন, ব্যক্তিত্ব ছিলেন, সেই জন্য তাকে উড়িয়ারা খুন করে ফেললো। তার সঙ্গে চৈতন্য গবেষণার, আমাকে বলো, আজকে যদি জানাও যায়, হ্যাঁ, পুরী একটা প্রভাব পড়বে, পুরোহিতদের সম্পর্কে, পাণ্ডাদের সম্পর্কে একটা বাঙালি ভীতি তৈরি হবে, এবং বাংলায় ব্যবসা দেয় বলে তো লাভ নেই। ঠিক যে কারণে চৈতন্য মহাপ্রভু খুন হয়েছিলেন সে সময়তে, যে আমাদের অর্থনৈতিক স্বার্থ বিঘ্নিত হচ্ছে, এইটাই তো একমাত্র কারণ ছিল, অন্যতম কারণ, একমাত্র নয়, অন্যতম কারণ ছিল। অর্থনৈতিক স্বার্থ বিঘ্নিত হচ্ছে মানে? কারণ লোকে আর দক্ষিণা দিচ্ছে না, এটা অভিযোগ করছে। চৈতন্য ভাগবতে দেখবে লেখা হচ্ছে যে লোকের অভিযোগ কি, মানে প্রতিহারদের অভিযোগ কি, পাণ্ডাদের অভিযোগ কি, সেবায়তদের অভিযোগ কি, বাংলা থেকে আসছে দর্শনার্থী, তারা আগে চৈতন্যের কাছে যাচ্ছে, তারপরে জগন্নাথ মন্দিরে, মানে ট্যাগ খালি হয়ে যাওয়ার পর আসছে, একদম মালকুনি ওদিকে চলে যাচ্ছে, ও মানে সেইখান থেকে রাগারাগি, একদম অর্থনৈতিক কারণ। এবং আমার ট্যাগ খালি হচ্ছে, রাজাকে কন্ট্রোল করতে পারছে, তাহলে আমাদের রইলটা কি ঠ্যাঙা? মানে সেইখান থেকেই কি এরা সবাই মিলে বেসিক্যালি খুন করল? এবং মানে আমি এই কিছুদিন আগে উড়িষ্যাতেও, এখন উড়িষ্যার একজন বিখ্যাত মানুষ, তিনিও একটা ইউটিউব ভিডিও সিরিজ করেছেন, সেখানে তিনি ক্লিয়ারলি বলছেন যে মহাপ্রভুকে খুন করা হয়েছিল, এবং ওই যে বলা হয় যে দরজাটা যে ঝট করে বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক এই যে দরজা পুরীর মন্দিরে, এইটাই কিন্তু ক্লু, এইটাই ক্লু, প্রবেশ করিলা কপাট বন্ধ হইলা, এইটাই ক্লু। আচমকা অতগুলো লোক দাঁড়িয়ে আছে বাইরে, বেলা 3:30 4টের সময়,
সেই সময় দরজা বন্ধ হয়ে গেল, আর তারপরে বাইরে ঘোষণা হলো এখন প্রবেশ করা যাবে না, আর দরজা খুললো রাত্রি 11টার সময়। এবং মানে দরজাটা যে বন্ধ হয় সেটাও নাকি ঝাট বন্ধ হয়ে গেল, ওই দরজা একজন মানুষ বা দুজন মানুষের পক্ষে বন্ধ করা সম্ভবই এবং নয়। অটোমেটিক সিস্টেমও ছিল না। আরেকটা কথা আমি তোমাকে এই প্রসঙ্গে বলি, এই আমি জানতাম না, এটা তুমি বললে বলে জানতে পারলাম, যে যারা ইউটিউব ভিডিও করছেন তারা কেউ খুন হয়েছেন না। কেন? সেটা হয়তো আজকের যুগ বলে, আজকের যুগে তো অনেক কিছু কত বছর আগে কাজ, বহু আগে 90s এর সময়। তো 90s আর 2000 এর মধ্যে খুব তফাৎ, খুব তফাৎ। উড়িষ্যার মানসিকতা বদলে গিয়েছে। তুমি দেখছো যে উড়িষ্যাবাসীরা এখন নিজেদেরকে বাংলাভাষী, বাংলা সাঁওতাল বলতে গর্ববোধ করছে, আর তুমি বলছো যে উড়িষ্যার মানসিকতা বদলে গিয়েছে। হ্যাঁ, উত্তরবঙ্গে গিয়ে। তার মানে আপনার আপনি স্ট্রংলি এটাই সাজেস্ট করছেন যে এটা অন্য কোনো ঘটনার কারণেও ঘটে থাকতে পারে। একদম তাই। বললাম তো, যারা সেবায় তাদের কিন্তু কিচ্ছু নেই তো, ওই গোটা সংস্কৃতি যাই হোক, এক নম্বর সংস্কৃতিরও বটেই, অর্থনীতিটাও দাঁড়িয়ে আছে জগন্নাথ কেন্দ্রিক। ওই পুরীর গোটা অর্থনীতি দাঁড়িয়ে আছে জগন্নাথ কেন্দ্রিক, এবং সেখানে যদি শেষ পর্যন্ত টাকা আসাটা বন্ধ হয়, আবার রাজনৈতিক ক্ষমতাও থাকলো না, কিন্তু তার সঙ্গে একটা সঙ্গে মনে রাখতে হবে যে এই যে যারা সেবায়ত সম্প্রদায়, তারা কিন্তু নিজস্ব একজোট হওয়ার বা ওই রাজনৈতিক শক্তিটা, ওই রাজনৈতিক পৃষ্ঠপোষকতা তাদের ছিল না। এই রাজনৈতিক পৃষ্ঠপোষকতা বা রাজনৈতিক মদতটা তারা পেয়েছে গোবিন্দ বিদ্যাধর ভূঁই থেকে। সেই ওদেরকে সংহত করে, ওদেরকে আরো উত্তেজিত করে এই কাজটা করিয়েছে, নিজে হাতে খুন না করে। আমি আপনাকে একটা কিঞ্চিত অন্য প্রশ্ন করি, সেটা হচ্ছে যে মহাপ্রভু অন্তর্ধান বা হত্যা যাই ঘটে থাকুক না কেন, তারপর আস্তে আস্তে মহাপ্রভুকে ভুলে যাওয়ার চেষ্টা করা শুরু হলো। কারণ আমি আপনাকে দুটো গানের রেফারেন্স বলি। একটা হচ্ছে হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, আর একটা হচ্ছে নিতাই কাউরে ছেড়ে যাবে না। গৌর যেন আস্তে 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 লোকায়ত গান থেকে সরে যাচ্ছেন, জীবন চর্চা থেকে সরে যাচ্ছেন, এটার কারণ কি? এটা আমার নিজস্ব চিন্তা যা বলে, সোজা কথায় সেটা নিত্যানন্দ বাংলায়, ফলে নিত্যানন্দ যেভাবে প্রভাবিত করতে পারছেন বাঙালি বৈষ্ণব সমাজকে, সেই প্রভাব করার ক্ষমতা যে লোকটা নবদ্বীপ ছেড়ে গিয়েছেন 24 বছর আগে তারা ছিল না, এবং তিনি এতদিন পরে পরলোকগত হয়েছেন। শিশির কুমার ঘোষ তো অমিয় নিমাই চরিত্রের তথ্য সংগ্রহ করতে গিয়ে এটাও দেখেছেন যে কেউ জানেই না এই নামে কেউ ছিল, তার মৃত্যু নিত্য দূরের কথা। বিষ্ণুপ্রিয়া, আই ডু রিপিট, বিষ্ণুপ্রিয়ার কথা নবদ্বীপ তখন সাময়িকভাবে বিস্তৃত। অমিয় নিমাই চরিতে ভক্তার্ণব শিশির কুমার ঘোষ স্বয়ং একথা লিখছেন। সুতরাং এই বিস্তৃতির কারণ এটাই। আর নিত্যানন্দের আরেকটা জিনিস ছিল যেটা নিত্যানন্দ অনেক বেশি অ্যাকসেপ্টেবল, এক তো বাংলায় কাজ করেছেন বলে, আর 2 নম্বর তিনি তখন ওই বণিক সম্প্রদায়ের মধ্যে, এবং জাহ্নবা দেবী তো আমাদের বাড়ির ওদিকে পানিহাটি থেকে খর্দাতে, খর্দাতে জাহ্নবা দেবী যে দণ্ডপাত, এবং তিনি তখন কিন্তু বারবার করে ওই উৎসব, চিরে উৎসব ইত্যাদি করছেন। এই নিত্যানন্দের কারণে তো নিত্যানন্দ অনেক এই একলা নিতাই। আমাদের প্রধানমন্ত্রীও দেখলেন শুরুতে একদিন বলে ফেলেছিলেন জয় নিতাই, গৌরের নাম দেননি, কারণ ওই স্লোগানগুলোর সঙ্গে ইনফ্যাক্ট আমরা ছোটবেলায় অনেককে এরকম মিটও করেছি, ওই বৈষ্ণব ধর্মাবলম্বী যারা জয় নিতাই বলে। জয় নিতাই, কারণ জাত বৈষ্ণবদের মধ্যে নিতাই অনেক গ্রহণযোগ্য পুরুষ। এই অদ্বৈত আচার্যরা যখন ব্রাহ্মণ্য ধর্ম দিলেন, দেখো একটা রমাকান্ত চক্রবর্তীর একটা তথ্য বলছে যে শ্রী চৈতন্যের যারা পরিকর ছিলেন তার মধ্যে 239 জন, এটা কিন্তু শ্রী চৈতন্য স্বয়ং সজ্ঞানে করেছেন, এরকম 239 জন ব্রাহ্মণ, 27 জন মতন কায়স্থ, আর জাত বৈষ্ণব যাদের বলি যারা একদম অন্তজ সেরকম মাত্র 4-5 জন, ওদিক কিন্তু 9 জন হতে পারে হয়তো। আচ্ছা, ঠিক আছে। তো এইটা কিন্তু সামাজিক অবস্থান। তার কারণ আর একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে শ্রী চৈতন্য যে ভাবনায় ভাবছেন, যেখানে ভাবালুপ্ত ভাব নেই, যৌক্তিক ভাবনা, সামাজিক বিন্যাসের প্রেক্ষিতে বৈষ্ণব চিন্তাধারার উদ্গম এবং উদ্ভব, এই তত্ত্ব নিয়ে আসছেন যিনি, তিনি কিন্তু স্বাভাবিকভাবে আকৃষ্ট করবেন প্রথম ইন্টেলেকচুয়াল মাইন্ডকে। এই ইন্টেলেকচুয়াল মাইন্ড কখনোই সমাজের নিম্নবর্গীয় হতে পারে না। ঘটনা বিপ্লব প্রলেতারিয়েতরাই ঘটাবে। রোজা লুক্সেমবার্গের সঙ্গে লেনিনের তর্কটা দেখো, শ্রমিক শ্রেণী ঘটাবে, প্রলেতারিয়েতরাই ঘটাবে, কিন্তু প্রলেতারিয়েতের হাতে কিন্তু এই নেতৃত্ব দেওয়ার ক্ষমতাটা দিলে হবে না, তারা গোলমাল করে ফেলবে। তারা বিপ্লবের নামে একটা নৈরাজ্যের পটভূমিতে তৈরি করতে পারে।
হঠাৎ একদল লোক চারদিকে উচ্ছৃঙ্খল আবহ তৈরি করতে পারে। কিন্তু এই যে ধর্মচেতনার অ্যাকসেপ্টেবিলিটি, এটা ধর্মচেতনা নয় তো, এটা তো ধর্ম নয়, এটা গ্রহণযোগ্যতা। যদি তুমি রাজাদের চাইছো না, আমি জড়াবো না ওর রাজনীতিতে, তুমি চাইছো কাদের, সবাইকে এক লেভেল করবে বলে, তাহলে এই যে আবেদন, এর যে বৌদ্ধিক আবেদন, এর যে যৌক্তিক মূল্যবোধের আবেদন, সেটা একমাত্র শিক্ষিত সম্প্রদায়কে আকৃষ্ট করতে পারে। যার জন্য যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা চাইছে তারা গৌকে দেবতা হিসেবে দেখতে অভ্যস্ত হতে পারে, তারা নিম কাঠের মূর্তি করতে পারে, কিন্তু নিত্যানন্দ তাদের কাছে অনেক বেশি কাছের পুরুষ। রাজা আসছেন অনেক পরে, রাজা খবর পাচ্ছেন, রাজাকে খবর দেওয়া হচ্ছে, রাজা বহু পরে আসছেন এবং এসে ঘোষণা করছেন যে শ্রীঅঙ্গ ছেড়ে গিয়েছেন মহাপ্রভু। এই যে এইটা কি তারপর আসার পর এই পুরো প্ল্যানিংটা হচ্ছে, কি করা হবে? রাজা তো আগে বলে দিয়েছেন, আমি তোমাকে বললাম যে সমাধিস্থ, যদি বিধুরঞ্জন যেটা বলছেন যে সমাধিস্থ করতে বলেছেন রাজা কৈলি বৈকুণ্ঠে। না, আবার বৈষ্ণব দাস বলছেন বুড়ো লেঙ্কা যাই বলি নবরে প্রবশিল রাজ আজ্ঞা ছামুয়ে এই কথা নিবেদিল, আজ্ঞা দিলে বিলোপন রাজা শ্রী অঙ্গুকু সমাধি করলি সর্বে নাম রতন ঘোষী। হ্যাঁ, ভালো কথা, নাম রতন ঘোষীর সমাধি করলো, তো সমাধি তো করে দিয়েছি আমি। রাজা যখন পৌঁছেছেন তখন তো ওখানে মাটি তার আগে পুরোটা হয়ে গেছে, পড়ে গিয়েছে, এবং রাজাকে এটা ইনফর্ম করা হলো যে আমরা হত্যা করেছি ওনাকে। না, হত্যা তো রাজা জেনেছেন, রাজা কিন্তু হত্যার মধ্যে ঢোকেননি। ঠিক যে কারণে আমি আবার বলছি, এই লোকটা, এই কারণেই কিন্তু আমি জানি যে গোবিন্দ বিদ্যাধর বই আমার পরিবারকে ওই বরবটি দুর্গেতে ছেড়ে রেখে ইসমাইল গাজীর জন্য হাতে তুলে দিয়ে প্রায় পালিয়ে গিয়েছে, অথচ আমি ফিরে এসে তাকে ঠেকিয়ে, এই আক্রমণ ঠেকিয়ে যখন ফিরে এলাম, তখন কিন্তু তাকে তিরস্কৃত করার বদলে, তাকে পদচ্যুত করার বদলে তাকে পুরস্কৃত করলাম, কোথাও ওকে আটকে রাখার জন্য। ঠিক একই উদ্দেশ্যে এইভাবে চৈতন্য চলে গেছেন, আর কিছু আমার করার নেই। আমি চেয়েছিলাম যাকে ধরে রাখতে, এক সময় তিনি যাবেন না, যাকে যেতে দেব না, আমার তো রাজনৈতিক উদ্দেশ্য, আমারও তো কোনো ভাবনমত্ততা যতই বলি না কেন নেই। আমি একজনকে পেয়েছি যিনি আমার সমমনস্ক হতে পারেন, এই জন্য তার প্রতি আমার আকর্ষণ, তার জন্য আমি যা যা করবার করেছি, যা যা বলবার বলেছি। এবং তখনও কিন্তু রাজা কি বলছেন, ওদের দিলে এই যে খারাপ কথা বললে এই যে মিথ্যাটা প্রচার করতে হবে, এই মিথ্যা প্রচারের প্রণোদনা তো রাজাই যোগাচ্ছেন, যে যখন বাংলা থেকে বৈষ্ণবরা আসবে তখন তুমি বলবে যে শ্রীঅঙ্গে বিলীন হয়ে গিয়েছেন তিনি। এটা শুরু হলো কোথায়, অনুপ্রেরণাকার, প্রণোদনাকার রাজার, প্রতাপরুদ্রের, নোবডি এলস। ও মানে রাজা তখন নিজের পিঠ বাঁচানোর জন্য একদম এরকম বিষয়টা বলে দিচ্ছে। আলটিমেটলি বাঁচেনি, 7 বছর পরে তাকেও মরতে হয়েছে। শুধু তাকে না, পুরো বংশটাই তো শেষ হয়ে গেল। দুই ছেলে বসলো কদিনের মধ্যে, বসে গিয়ে ভই বংশের সূচনা হয়ে গেল। আরেকটা জিনিস আমাকে বলুন, এই যে ফেজটা আপনি আমাদের অনুষ্ঠানের মানে পর্বের শুরুতে একটা কথা বলেছেন, ব্যর্থ বিপ্লবী। মহাপ্রভুকে ব্যর্থ বিপ্লবী কেন বলছেন আপনি? আমি যখন নবদ্বীপ ছাড়লাম তখন তো সন্ন্যাসী হওয়ার জন্য হয়েছি বলে ছাড়েছি তা নয়, আমি সন্ন্যাস নিলাম সবার মধ্যে গ্রহণযোগ্য হওয়ার জন্য। বিপ্লব তো চৈতন্যদেবের পদে পদে করেছেন। আমি একটুখানি শুরুতে বলি, যে বিয়ে করেছেন কখনো কেউ খেয়াল করে দেখেছে তার মধ্যে বিপ্লব? গান্ধর্ব মতে বিয়ে করেছে লক্ষ্মীপ্রিয়াকে, একদমই গান্ধর্ব মতে। এভাবে পাত্রী নির্বাচনের প্রথা ছিল না। এই ধারা পরম্পরা মেনে শ্রী রামকৃষ্ণ পরবর্তীকালে সারদামণিকে পছন্দ করেছেন, সে অন্য প্রসঙ্গ। কিন্তু এই সমাজের কোনো নিয়ম নীতি লোকটা মানার জন্য আসেনি, আক্ষরিক অর্থে বিপ্লব ঘটাচ্ছে, অথচ তাকে ট্র্যাপড হতে হচ্ছে এমন কিছু লোকের মধ্যে দিয়ে যারা ওকে প্রমোট করলেন, কিন্তু নিজেরা কখনো ওই ব্রাহ্মণ্য সংস্কার থেকে বেরোতে পারলেন না। অদ্বৈত আচার্য, আমি বারবার করে বলছি, এই অদ্বৈত আচার্যের প্রণোদনা, অদ্বৈতের খোলেতেই কিন্তু প্রভুর আবির্ভাব হলো। তিনি আবির্ভূত হলেন অদ্বৈতের ডাকেই, যুগপুরুষ হিসেবে, যুগাচার্য অদ্বৈত আচার্য। তিনি কি করলেন, তিনি এখানে এই বৈষ্ণব ধর্মের মধ্যে ব্রাহ্মণ সংস্কার তিনি ঢোকালেন। অজিত কুমার চক্রবর্তীর একটা বই আছে, জাত বৈষ্ণব বলে। জাত বৈষ্ণব, এই যে নিম্নবর্গীয় বৈষ্ণবরা, তারা কিন্তু পথভ্রষ্ট হয়ে গেল, হারিয়ে গেল, এবং আলটিমেটলি শেষ পর্যন্ত ওই চণ্ডালোপী দ্বিজশ্রেষ্ঠ এই কনসেপ্টটা রইল না। শেষ পর্যন্ত তখন স্বর্গশ্রেমী ও ব্রাহ্মণ্যবাদের প্রশ্রয় দিলেন। তারাও যখন বৃন্দাবন থেকে এলেন বাংলায়, তখন এই ব্রাহ্মণ্যবাদের আরও প্রসার ঘটতে থাকলো, এবং বৈষ্ণব সমাজের মধ্যেও শ্রেণী বিভাজন তৈরি হলো, ব্রাহ্মণ, নিম্নবর্গীয় ইত্যাদি ইত্যাদি। এটা তো চৈতন্য চাননি। তাহলে বিপ্লব তার সিদ্ধি পেল কোথায়? এটাও ব্যর্থ। সমাজ সংস্কারের ক্ষেত্রে রাজনৈতিক আন্দোলনও বাড়ত, বাঙালি তার কৌমচেতনা ধরে রাখতে পারল না, বাঙালি অস্মিতা তার জায়গা পেল না। যে অর্থে তুকারাম সাকসেসফুল হয়ে গেল,
মহারাষ্ট্রে, একটা শিবাজিকে পেয়ে গেল বলে। যে অর্থে ওদিকেতে নানক, সে পরবর্তীকালে নানক নিজে পারেননি, কিন্তু নানকের ওই ধারা ধরে পরে গুরু গোবিন্দ সিং সাকসেস হয়ে গেলেন রঞ্জিত সিংকে পেয়ে। সেই অর্থে কিন্তু চৈতন্য পরবর্তীকালে এমন কাউকে রাজনৈতিক শক্তিকে পেলেন না যে বাঙালি চেতনা, বাঙালি অস্মিতা, বাঙালির শৌর্য, বাঙালির বীর্য, বাঙালি ভাব আন্দোলন, এই বিষয়টাকে ধরে রাখতে পারবে, এগিয়ে নিয়ে যেতে পারবে। ভূপেন্দ্রনাথ দত্ত, বঙ্কিমচন্দ্র, এই বিবেকানন্দের ভাই, তিনি কিন্তু এই জায়গাটাকে উল্লেখ করেছেন পরিষ্কার করে, যে এই জায়গাটা পরবর্তীতে চারুচন্দ্র দত্তের বইতেও আছে, যে এই জায়গাটা যে পরবর্তীকালে, সেই সময় তো পেলেন না, ছেড়ে দাও, কিন্তু যে অর্থে মারাঠা যোদ্ধা জাতি হয়ে উঠলো, যে অর্থে পাঞ্জাবের একটা পাঞ্জাব কেশরী তৈরি করলো, সে অর্থে বঙ্গকেশরী চেষ্টা করেও চৈতন্য পারলেন না, ব্যর্থ বিপ্লবী, উদ্দেশ্য পূরণ হলো না। এবং এই যে একদম শেষ দিকে অন্তর্ধানের কিছুদিন আগে পর্যন্ত তখন বলা হচ্ছে যে কৃষ্ণ ভক্তিতে তিনি প্রায় উন্মাদ হয়ে গিয়েছেন, রক্ত বেরোচ্ছে, এবং সর্বক্ষণ সবাই আশঙ্কিত, সারা রাত্রিরেও মহাপ্রভুকে ছেড়ে রাখা যাচ্ছে না, যে কখন কি করে ফেলবে কেউ জানে না। অতিরিক্ত ভাবাবৃত হবেই, সেটা শুধু ওই মানে আমি বলছিলাম যে এটা একটা মানে মিস্টিক পর্যায়ে, এটা ক্রাইস্টের ক্রিশ্চিয়ানিটির মধ্যে নস্টিকদের মানে মিস্টিক অ্যান্ড মেলাঙ্কলি both are there, both were there, surely there. আমি দেখতে পেলাম, ওদিকে আমাকে বলেছে আমার চাউল বিকোচ্ছে না, আমি বুঝতে পারছি এদিকে আমাকে ক্রমশ সংকুচিত ঘিরে ফেলা হচ্ছে। আমার তো ডেস্টিনেশন জগন্নাথ মন্দির নয়, আমার তো ডেস্টিনেশন সারা ভারতবর্ষের মধ্যে একটা বঙ্গদেশীয় কৌম চেতনা প্রতিষ্ঠা করা, একটা সামাজিক বিপ্লব ঘটা, সেটাও কোথাও গৃহীত হচ্ছে না, কোথাও ওই মন্দিরের মধ্যে হচ্ছে, মন্দিরের বাইরে সমস্ত উড়িষ্যার যে সামাজিক বিপ্লব ঘটে গেছে তা তো নয়। এবং সৌরভ, এখানে একটা কথা মনে রাখতে হবে, উড়িষ্যায় বৈষ্ণব ধর্মের প্রসার কিন্তু চৈতন্যদেবের কারণে হয়নি। উড়িষ্যায় বৈষ্ণব ধর্মের প্রসারটা যেটা ঘটেছে সেটা পরবর্তীকালে শ্যামানন্দের কারণে, শ্যামানন্দ থেকে প্রসারিত, কিন্তু শ্যামানন্দ কোনো রাজনৈতিক লক্ষ্য বা উদ্দেশ্য ছিল না, পুরোপুরি ব্যর্থ করে দিল চৈতন্য মুভমেন্টটাকে। চৈতন্য রেনেসা অন্যান্য দিকে প্রসারিত হলো। তুমি ভাবতে পারো, আমি 1999 সালে সংবাদ প্রতিদিনের একটা ইন্টারভিউ পড়েছিলাম ফাল্গুনী দাসের। ফাল্গুনী দাস হচ্ছেন ওড়িশি নৃত্যের একজন গুরুদেব। তিনি বলছেন যে এই উড়িষ্যা নৃত্যের আগে ছিল গেউপুরিয়া নৃত্য, সেটা আজকেও আছে, কিন্তু অর্থাৎ যেখানেতে দেবদাসীরা যখন আর নাচতে পারে না, তাদের যখন রজস্রাব হয়, তখন তাদের নাচাটা বিহিত নয়, তখন ছেলেরা ওই ভাব বেশ এই এসে মেয়ে বেশে এসে দেবতাদের নৃত্য প্রদর্শন করে, গেউপুরি নৃত্য। এইটাও কিন্তু অল ইট স্টার্টেড ফ্রম চৈতন্য ভাবনা। নাচে চৈতন্য, ভাষায় চৈতন্য, শ্রী, এই যে বঙ্গ ভাষায় শ্রী শব্দের সংযোজনা চৈতন্য পরবর্তী আমলে। আমার রাজ্যে দোলটাকে উত্তর ভারত থেকে নিয়ে এসছেন শ্রী চৈতন্য। হ্যাঁ, একদম এই বিষয়ে আতঙ্কিত হওয়ার মানে ফাল্গুনী পূর্ণিমায় শ্রী চৈতন্য জন্মগ্রহণ করলেন, সেদিনকে শঙ্খধ্বনি হলো, হরিধ্বনি হলো, কেন? সেদিনকে চন্দ্রগ্রহণ ছিল বলে। আচ্ছা, না কিন্তু রং খেলা হতো না? রং খেলা আগে তুমি কখনো শুনেছো বা পড়েছো, কোথাও দেখেছো চৈতন্য রং খেলছেন? উত্তর ভারতের বৃন্দাবনেতে বারসানা আর মথুরার মধ্যে এই রং খেলা প্রচলন ছিল, হোলি ছিল, সেই আবিরের টুকু বাংলায় পরবর্তীকালে বৈষ্ণব, এবং এটা আনলেন কিন্তু এই সরগোস্বামী। তারা কি করলেন, যেহেতু ফাল্গুনী পূর্ণিমা তিথি মহাপুণ্যতিথি, তার এবং সেটা যেহেতু উত্তর ভারতের দোল, অত বৃন্দাবনের মানুষ ছিলেন, বৃন্দাবনে গিয়েছিলেন, বৃন্দাবনের মানুষ ছিলেন না, মানুষ বাংলাদেশ ছিলেন, কিন্তু বৃন্দাবনে গিয়েছেন, ফলে দোল বা রঙের সংস্কৃতি যদি ওখানে, সেই জন্য ওটাকে বৈষ্ণব ধর্মে প্রবেশ করালেন। যেভাবে রাধা এনেছে ওরা অনারাধিত থেকে, একইভাবে দোল এলো কিন্তু, রঙের সংস্কৃতি এলো কিন্তু, বসন্ত রঙিন হলো কিন্তু চৈতন্যের জন্য। আরে বাবা, তার আগে বাংলায় কোনো রং খেলা প্রচলন ছিল না, পূর্ব ভারতের কোনো রঙের প্রচলন ছিল না। কি কাণ্ড! ডোন্ট টেক মাই ওয়ার্ডস, রিড সুকুমার সেন, ভাষাচার্য। আচ্ছা, আর একটা প্রশ্ন করি, এটাই শেষ প্রশ্ন করি এই পর্বে। সেটা হচ্ছে যে আজকে এই মুহূর্তে মহাপ্রভুকে নিয়ে প্রচুর প্রচার, চারদিকে মহাপ্রভুকে নিয়ে তার ভাবাদর্শ প্রচার করার একটা বিভিন্ন ইনস্টিটিউশনাল প্রচারও আছে, ইনস্টিটিউশনের বাইরেও প্রচার আছে। তারা যে মহাপ্রভুকে প্রকাশ করেন, সেই মহাপ্রভু শ্রীকৃষ্ণের অবতার,
সেই মহাপ্রভু ঈশ্বর, আধ্যাত্মিকতা ইত্যাদি। কিন্তু আপনি আজকে গোদা বাংলায় আপনি মহাপ্রভুর আজকের যে ইমেজটা দেখতে পান, আপনার পড়া, লেখা, রিসার্চের মাধ্যমে সেই মহাপ্রভুকেই কি আপনি আবিষ্কার করেছেন? শ্রীকৃষ্ণের অবতার তো বটেই তিনি, যিনি অধর্মের উদ্গীরণে বারবার যুগে যুগে আবির্ভূত হবেন ধর্মের স্থাপনের জন্য। তিনিই তো একটা শাক্ত তান্ত্রিকতা পাষণ্ড কালচারের মধ্যে ভেসে যাওয়া বাংলার বুকে আবার ধর্ম স্থাপনার্থায়ও তিনি আবির্ভূত হয়েছেন। সেই অর্থে তিনি কৃষ্ণ অবতার, সেই অর্থে তিনি ভগবান, সেই অর্থে তিনি ঈশ্বর। যে শাসক কনস্টান্টিনোপলের পতনের পর থেকে মোটামুটিভাবে ক্রাইস্ট হ্যাজ বিকাম গড, সেই অর্থে এখনকার প্রেক্ষিতে দাঁড়িয়ে তিনিও ঈশ্বর, কিন্তু তিনি নিজেকে কখনো ঈশ্বর বলেননি। তিনি বলেছেন বারবার মই দাস। এবং এই শ্রীকৃষ্ণ বলা, অবতারিত্ব প্রচার করা, এটাতে আমার কোনো আপত্তি নেই। আমার যদি ভেতরে আমার সংগুপ্ত ভাবনায়, আমার নিজস্ব চেতনায় যদি কখনো শ্রী চৈতন্য থেকে থাকেন, তাহলে তিনি সেই শ্রীকৃষ্ণ চৈতন্য। আমি আবার বলছি শ্রীকৃষ্ণ চৈতন্য, যেটা তার সন্ন্যাস গ্রহণের নাম, যিনি এই বাংলার এই ভূখণ্ডে বসে, এই প্রান্তভূমিতে বসে গোটা ভারতবর্ষে, সমগ্র ভারতবর্ষে একটা নবজাগরণ, নব উত্থানের শব্দ দেখেছেন। আজকের ভারতে দাঁড়িয়ে আমাকে হয়তো বলা হবে যেটা হিন্দু ধর্মের উত্থান। না, হিন্দু ধর্ম বলে কিন্তু কিছু ভাবেননি। তিনি একটা সাংস্কৃতিক চেতনার উত্থানের কথা বলেছেন, যেখানে নারীর অধিকারকেও মর্যাদা দিয়েছেন। বৈষ্ণবীদের এই যে ধারাতে নিয়ে আসা, এটা তো বৈষ্ণব আন্দোলনের ফল। অন্তর্জিত সঙ্গে সঙ্গে নারী। এবং আমি আগেই বলেছি, গান্ধীজি যে জন্য যদি দুর্বলতম মানুষ জাতীয় আন্দোলনে অংশগ্রহণ করতে পারি, ভাবতে পারো শ্রী শ্রী মা শারদা পর্যন্ত বলছেন আমাকে যদি চরকা দেওয়া হতো আমি একটু সুতো কেটতাম। তা এই রকম লেভেলে যে জিনিসটা ছড়িয়ে গেছে, সুতো কেটে কি স্বাধীনতা আসবে? কিচ্ছু হবে না। খদ্দর পড়লে স্বাধীনতা আসবে? কিচ্ছু হবে না। কিন্তু আমার নিজের জাতি চেতনা, এই বলিষ্ঠতা, এটা একটা কৃষ্ণ নামের মধ্যে দিয়ে গড়ে তোলার চেষ্টা করেছেন তিনি। কৃষ্ণ একটা স্লোগান, কৃষ্ণ একটা মেটাফোর, হরি বলে একটা স্লোগান। এবং খেয়াল করে দেখো বাংলার সাংস্কৃতিক চেতনায় এটা কখনো খেয়াল করলে নিজেই দেখবেন, ভাই হরিবোল শ্মশান যাত্রায় আগে ছিল, চৈতন্য এসেছেন বলে হয়েছে। আমার জন্মলগ্ন থেকে আমার মৃত্যুলগ্ন সব জায়গায় যে কৃষ্ণ জড়িয়ে থাকা, এই চৈতন্য অভিব্যক্তি। সেই অর্থে যদি তিনি ঈশ্বর হন, তিনি যুগাবতার শুধু নন, তিনি ঈশ্বরও বটে। আজকের মহাপ্রভুর যে আসল জন্মস্থান, তার অস্তিত্ব আছে? এটা বোধহয় নেই। আমি এই জন্য বলছি ওটা বোধহয় ঢুকে গেছে, মানে নদী গর্ভ গ্রাস করে নিয়েছে। যেটা মায়াপুর, যেটা মায়াপুর, তো মায়াপুরের দুটো জায়গা। মায়াপুরের এই লাটলাটি, ভাই মহাপ্রভু অনেক আগের কথা। তুমি তার অনেক পরে বামাখ্যাপা দেখো, তারই কতগুলো জন্মস্থান তুমি খুঁজে পাবে না। একটা প্রাতিষ্ঠানিক চেতনা আছে বলে এখনো রামকৃষ্ণ বেঁচে আছেন কামারপুকুরের একটা নির্দিষ্ট বাড়ির জায়গাতে। নচেত যদি মিশন না নিত, তাহলে রামকৃষ্ণেরও বিবেকানন্দেরও এই এত বছর পরে ওটা গ্রাস, মানে নানা রকম বিবাদে, হ্যাঁ, প্রচারে, কিংবদন্তিতে ওটাও চলে যেত। সুতরাং নবদ্বীপের মাটিতে তিনি জন্মেছিলেন, কিচ্ছু সে যায় না। আমার ওইখানে জন্ম হয়েছে কি হয়নি সেটা কোনো দরকার নেই। তার চেতনাটা আছে কিনা, তার সেই ধারণাটা আছে কিনা, তার ভাবধারাটা বইছে কিনা, সেটা কোথাও সংগুপ্ত অন্তর্লীন আছে কিনা, এটা অনুধাবনটাই বোধহয় এই জীবনের চরম সার্থকতা। থ্যাংক ইউ সো মাচ। অনেক তো সময় দিলেন, ধন্যবাদ। আপনাদের কেমন লাগলো একটু আমাদের জানান, কমেন্ট করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী সপ্তাহে। ততদিন পর্যন্ত খুব ভালো থাকুন।